রওশন নিজের বিয়ের দিনে ১৬ বছর বয়সী বাচ্চা সুলভ চাচাতো বোনের সাথে ৩০ বছর বয়সী রওশন চাচাতো ভাইকে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা অবস্থায় দেখে ফেলে পুরো সেহেনাজ পরিবার। হতভম্ব সবাই মিলে অগ্নিচক্ষু নিয়ে তাকিয়ে আছে রওশনের দিকে। এদিকে রওশন মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগের ঘটনা, বিয়ে বাড়ির চারদিকে হাসি আনন্দ, সানাইয়ের সুর, আলো ঝলমলে ভিড়। আজ সেহেনাজ বংশের বড় ছেলে রওশাদ সেহেনাজের বিয়ে। বিয়ে উপলক্ষে চারপাশে এত কোলাহল যে কারো খেয়াল নেই পাশের ছোট্ট ঘরটিতে কি ঘটছে। ঘরটা বেশ অন্ধকার, জানালার পর্দা টানা। ওখানেই সোফায় শেরওয়ানি পরে শুয়ে আছে রওশাদ। শরীর তার অস্থির, চোখ অস্বাভাবিকভাবে লালচে, শ্বাস দ্রুত চলছে, গলা শুকিয়ে গেছে, ঠোঁট ফেটে আসছে, হাত পা ছটপট করছে, যেন ভিতরে এক অদৃশ্য আগুন তার শরীরটাকে জ্বালিয়ে দিচ্ছে। মুখ থেকে অস্পষ্ট শব্দ বেরোচ্ছে, কখনো গোঙানি, কখনো যেন নিজেকে বোঝানোর চেষ্টা। ঠিক তখনই একটা মেয়ে হাতে পুতুল নিয়ে ঘরটির সামনে আসে। রওশাদকে এভাবে দেখে মেয়েটি বাচ্চা সুলভ কণ্ঠে বলে ওঠে, ভাইয়া ভাইয়া তোমার কি হয়েছে? তখন রওশন হাত দিয়ে তাকে ইশারা করে বলে ওঠে, আমার কাছে আসিস না পুতুল, এখান থেকে তুই যা। পুতুল তো সাথে সাথেই বলে ওঠে, কেন ভাইয়া, বিয়ে বাড়িতে বিরিয়ানি দিয়েছে আর তুমি খাবে না? কাকিমা তোমাকে ডাকছে, আজ তো তোমার বিয়ে, তোমার বউ তো অপেক্ষা করছে তোমার জন্য। কথাগুলো বলতে বলতে পুতুল রওশাদের কোলের ওপর বসে পড়ে আর গলা জড়িয়ে ধরে, বায়না করতে থাকে রওশাদকে। পুতুল বারবার বলতে থাকে, ভাইয়া চলো না, চলো, বিরিয়ানি খাবে তুমি, আমি খেয়েছি, খুব সুন্দর খেতে, তুমি চলো। এদিকে রওশাদ নিজেকে আর সামলাতেই পারল না। নিজের ভিতরে জেগে ওঠা যৌন আকাঙ্ক্ষাকে এতক্ষণ যাবৎ আটকে রাখলেও ১৬ বছর বয়সী নিজের সুন্দরী চাচাতো বোন পুতুলকে দেখে নিজেকে আর সামলাতেই পারল না। নিজের ভেতর থেকে ভয়ঙ্কর রূপটা বেরিয়ে এলো। তার উপর উর্মি এসে সোজা রওশনের কোলে বসে পড়েছে, গলা জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে কথা বলছে। পুতুল বলছে, ভাইয়া ভাইয়া চলো, কাকিমা ডাকছে তোমাকে। কি হয়েছে তোমার, এমন কেন করছো তুমি? বিয়ে করবে না? তোমার বউ তো অপেক্ষা করছে। পুতুলের কথা বলার মধ্যে হঠাৎ রওশাদ পুতুলের ঠোরজোড়া নিজের ঠোরজোড়া দিয়ে চেপে ধরে। অনাকাঙ্ক্ষিত ঘটনায় পুতুল ভয়ে সিটিয়ে যায়, হাত দিয়ে রওশাদকে বুকে আঘাত করতে থাকে, সরিয়ে দিতে চায় রওশাদকে। কিন্তু রওশাদের মধ্যে কোনো থামাথামির নামই নেই, বরং ঠোঁটের চুম্বন আরো গাঢ় হচ্ছে, মাঝে মাঝে দাঁত দিয়ে বাইটও করছে। পুতুল খুব জোরে রওশাদকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, ঠোঁট দিয়ে রক্ত পড়ছে পুতুলের। পুতুল চোখে জল নিয়ে বলে ওঠে রওশাদকে, তুমি আমাকে ব্যথা কেন দিলে ভাইয়া? পুতুলের কথায় কোনো রকম জবাব না দিয়ে রওশাদ পুতুলকে কোলে তুলে নিয়ে বিছানায় চলে আসে আর পুতুলকে বিছানায় শুইয়ে দেয়। পুতুল তো ভয়ে চিৎকার করে ওঠে। রওশাদ তখন একটানে পুতুলের পরনে পোশাক খুলতে শুরু করে। এর সময়ে রওশাদ যেন নিজের মধ্যেই নেই। আর এক পর্যায়ে রওশাদ জোরপূর্বক পুতুলের সাথে শারীরিক সম্পর্ক করতে শুরু করে। তীব্র ব্যথায় পুতুল চিৎকার করে ওঠে। পুতুলের চিৎকারে আর্তনাদে পুরো রুম কেঁপে উঠছে। তবে বিয়ে বাড়ির চারদিকে গান বাজনা আর কোলাহলে সেই আর্তনাদ মিলিয়ে যাচ্ছে হাওয়ায় মতো। আর এদিকে যেন রওশাদের উত্তেজনা আরো বেড়েই চলেছে। ফলস্বরূপ পুতুল আর সহ্য করতে না পেরে যন্ত্রণায় গোমড়াতে গোমড়াতে জ্ঞান হারায়। আর এদিকে আলমা নতুন শাড়ি পরেছে রওশাদের জন্য। সুন্দর করে সেজেগুজে রওশাদের রুমে প্রবেশ করে এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। পুতুলের এরকম শোচনীয় অবস্থা দেখে আমলা বুঝতে পারে তার প্ল্যান সব নষ্ট হয়ে গিয়েছে। তাই আমলা পুতুলকে না বাঁচিয়ে উল্টো দরজায় ছিটকিনি বাইরে থেকে লাগিয়ে দেয় আর ছুটে গিয়ে বিয়ে বাড়ির সকল লোকজনকে ডেকে আনে রুমের মধ্যে। সবাই রুমের ভেতরে ঢুকে এই দৃশ্য দেখে আটকে ওঠে, কিন্তু রওশাদের কোনো হুঁশই নেই। আর এদিকে পুতুলের অবস্থা তো শোচনীয়, পুতুল তো অনেক আগেই জ্ঞান হারিয়েছে। রওশাদের মা আমরিন বেগম এসে হাত ধরে রওশাদকে টেনে তোলে আর পুতুলের গায়ে চাদর পেঁচিয়ে দেয়। আর রওশাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো ঝিমাচ্ছে ডাক্সের প্রভাবে। আমরিন বেগম পাশে থাকা একটি গ্লাসে পানি নিয়ে রওশাদের মুখে ছুঁড়ে দেয় আর পুতুলের বাবা আরমান সাহেব মেয়ের কাছে ছুটে যায়। পুতুলের দেহ নিথর হয়ে গিয়েছে,
আরমান সাহেব প্রচণ্ড ভেঙে পড়েন। কাঁদতে কাঁদতে রওশাদকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে ওঠে, তোর সাহস হলো কি করে আমার মা মরা বাচ্চা মেয়েটার সাথে এরকম খারাপ কাজ করতে? তোকে আমি ছাড়বো না, জানোয়ার। আর এদিকে রওশাদের বাবা আরমান সাহেব তো ভাইয়ের মুখের দিকে তাকাতেই পারছে না। প্রচণ্ড রেগে গিয়ে ঝিমুতে থাকা রওশাদকে নিজের দিকে ঘুরিয়ে পরপর থাপ্পড় মারা শুরু করে। আর থাপ্পড় মারতে মারতে বলে ওঠে রওশাদকে, কেন করলি তুই এমন নিজের বিয়ের দিন? কেন? তুই তো জানিস মেয়েটা মানসিকভাবে ঠিক না, তারপরও ছোট বোনটার সাথে এমন কেন করলি? কেন বল? এদিকে রওশাদও ধীরে ধীরে হুঁশে ফিরতে থাকে। ইতিমধ্যে ডাক্তারকে ডেকে আনা হয়। ডাক্তার উর্মিকে চেক আপ করে বলল, আহা, মেয়েটাকে কি বাজেভাবে রেপ করা হয়েছে। কে করেছে এমন কাণ্ড? তাকে তো পুলিশে দেওয়া উচিত। ডাক্তারের কথা শুনে আরমান সাহেব নিচে বসে পড়েন মাথায় হাত দিয়ে, আর রাগী দৃষ্টিতে তাকায় রওশাদের দিকে। ডাক্তার চলে যেতেই তিনি ধপ করে খাটের উপর বসে পড়ে নিস্তব্ধ হয়ে যায়। মা মোরা মেয়েটাকে সে বড্ড ভালোবাসে, আর সেই মেয়ের এমন অবস্থা তিনি সহ্য করতে পারছেন না। বিয়ে বাড়ির সকল লোক পুরো ঘর জুড়ে ঘিরে রয়েছে, একে অন্যের সাথে কানাঘুষো করছে। এর মধ্যে কনেপক্ষের লোকজন রাগারাগি করে চলেও গিয়েছে। এমন ছেলের সাথে তারা মেয়ের বিয়ে দেবে না বলে চলে গিয়েছে। এদিকে রওশাদে হুঁশ ফিরতে মাথায় হাত দিয়ে বসে আছে। এতক্ষণে বোধে এসেছে সে কত বড় ভুল করে ফেলেছে। এমন সময় আকরাম সাহেব বলে ওঠে, যেহেতু আমার ছেলে সম্পূর্ণ ভুল করেছে, তাই ভুল শুধরানোর দায়িত্ব আমার ছেলের আর আমার। আমি নিজে দাঁড়িয়ে রওশাদ আর পুতুলের বিয়ে দেব। কথাটা শুনে ঘরে যেন কোলাহল আরো বেড়ে গেল। রওশাদ মাথা তুলে বাবার দিকে চেয়ে অবাক হয়ে বলল, এসব কি বলছো বাবা? আমি পুতুলের মতো মেয়েকে বিয়ে করতে পারবো না। তাছাড়া বয়সেও ও আমার থেকে অনেক ছোট, মানসিকভাবেও ঠিক নেই। রওশাদের মুখে এরকম কথা শোনা মাত্রই আকরাম সাহেব এসে রওশাদের গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিলেন আর বলে ওঠেন, আর একটাও কথা বলবি না রওশাদ, না হলে তোকে এই বাড়ি থেকে বের করে দেব। মেয়েটার সাথে এসব করার সময় ওর বয়সের হুঁশ ছিল না তোর? বাবার এরকম রাগী কথায় রওশাদ চুপ হয়ে যায়। পুতুলের বাবা এতক্ষণ চুপ করে সবকিছু শুনলেও নিজের রাগ আর নিয়ন্ত্রণ করতে পারলেন না। রওশাদের কলার চেপে ধরে বললেন, তোর মতো জানোয়ারের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব না। তোকে তো আমি জেলের ঘানি টানাবো, তোকে পুলিশে দেব। রওশাদ গলা খাকারি দিয়ে বলে ওঠে সাথে সাথে, চাচু চাচু বিশ্বাস করো, পুতুলের সাথে এসব কিছু ইচ্ছে করে করিনি আমি। কিভাবে যেন হয়ে গেল আমি নিজেও বুঝে উঠতে পারছি না। রওশাদের কথা শুনে পুতুলের বাবা আরমান সাহেব ঘৃণায় মুখটা ফিরিয়ে নেন। এদিকে বিয়ে বাড়ির আশেপাশে সব লোক চিচি করছে। সবাই তো এখন ইতিমধ্যেই পুতুলের চরিত্র নিয়েও কথা বলছে। কেউ কেউ তো বলছে যদি রওশাদের সাথে উর্মির বিয়ে না হয় তাহলে উর্মিকে কেই বা বিয়ে করবে। সকল কথাগুলোই আরমান সাহেবের কানে আসছে। আরমান সাহেব থ হয়ে আবার বসে পড়েন। আর এদিকে রওশাদের বাবা আকরাম সাহেব নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছেন। আমরিন বেগম এসে আরমান সাহেবের সামনে বসে পড়েন আর বোঝানোর চেষ্টা করেন। আমরিন বেগম বলে ওঠেন, দেখুন ভাই, যেহেতু যা হওয়ার হয়ে গিয়েছে তাই এখন আর ভেবে লাভ নেই। পুতুলের সাথে আমার ছেলের বিয়ে দিয়ে দিন। আমি কথা দিচ্ছি পুতুলের অনেক যত্ন নেব, কোনো সমস্যাই হতে দেব না। পুতুলের বাবা আরমান সাহেব নিষ্পলক দৃষ্টিতে আমরিন বেগমের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ। আরমান সাহেবের চোখ যেন কিছু বলতে যাচ্ছে। তার মেয়েটা কি খেলার পুতুল? তার নাম পুতুল বলে কি খেলার পুতুল হয়ে গিয়েছে তার মেয়ে? আমরান সাহেব বেশ শক্ত কণ্ঠে বলে ওঠেন, ক্ষমা করবেন আপনি আমায়, আমি আপনার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেব না। এদিকে আরমান সাহেবের কথায় যেন শোরগোল পড়ে যায় লোকজনের মধ্যে। কেউ কেউ বলতে শুরু করে, এমনিতেও মেয়ে পাগল, তাকে কেউ বিয়ে করতো না, তার উপর কপালে কলঙ্ক লেগেছে। এই মেয়েকে তো রাস্তার ভিখারির কাছে দিলেও সেও বিয়ে করবে না। দেখতে সুন্দর হলেই বা কি হবে, মেয়ের তো সাধারণ কিছু বৈশিষ্ট্য লাগে। আরমান সাহেবের উচিত রওশাদের সাথে বিয়েটা দেওয়া, এতে তো উর্মির ভাগ্য খুলে যাবে। রওশাদের মতো এত উচ্চ শিক্ষিত বিদেশ পড়ুয়া ছেলে, দেখতে সুন্দর, এরকম ছেলেকে নিজের জামাই হিসেবে পাবে। সবকিছুই আমরিন বেগম শুনতে পেয়েছে। আমরিন বেগম এবার বেশ জোরেই ধমক দিয়ে ওঠে। তারপর আবার আরমান সাহেবকে রাজি করানোর চেষ্টা করতে থাকে। আরমান সাহেব আর কথা বাড়ালেন না। এই সমাজ তো শুধু তার মেয়েকেই দোষ দেবে, কোনো বিবেচনা করবে না যে তার মেয়েটা কত সহজ, কত সরল, মানসিকভাবে অসুস্থ।
সবকিছু বিবেচনা করে তিনি বিয়েতে সম্মতি দিলেন। আরমান সাহেবের সম্মতি পেয়ে আমরিন বেগম উঠে দাঁড়ালেন আর ছেলের দিকে দৃষ্টি কড়া রেখে বলে ওঠেন, রেডি হয়ে নিচে তাড়াতাড়ি এসো, কিছুক্ষণের মধ্যে তোমার সাথে পুতুলের বিয়ে হবে। রওশাদ অবাক হয়ে মায়ের দিকে তাকায়, কিন্তু কিছু বলার সাহসী হয়ে ওঠে না। রওশাদের মাথায় যেন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন, ওর কি হয়েছিল তখন? কেন এমনটা করলো সে? এমন কেন মনে হচ্ছিল যে কেউ তাকে নেশাদ্রব্য ওকে খাইয়েছিল, কিন্তু সে কে হতে পারে? তখনই রওশানের নজর যায় লোকজনের ভিড়ে রাগে ফুঁসতে থাকা আলমার দিকে। এদিকে আলমা রাগে ফুঁসতে ফুঁসতে চলে যায় রুম থেকে। রওশন যেন কিছুই বুঝে উঠতে পারে না। কিছুক্ষণ পর বিয়ে বাড়িতে এখনো লোকের ভিড় জমে আছে, কিন্তু সাধারণ বিয়ে বাড়ির মতো কারো মুখে তেমন হাসি নেই। আর এদিকে পুতুলের জ্ঞান ফিরেছে। পুতুলকে লাল শাড়ি পরিয়ে আনা হয়েছে, পাশে বসে আছে রওশাদ। পুতুলের পাশে রওশাদকে দেখে ভয়ে সিটিয়ে যায় পুতুল। মনে পড়ে যায় সেই হিংস্রতার কথা। রওশাদ মুখ গম্ভীর করে বসে আছে, কারোর দিকে তাকায় না। এদিকে পুতুলকে ভয় পেতে দেখে আমরিন বেগম পুতুলের পাশে গিয়ে বসেন আর সান্ত্বনা দিতে শুরু করেন। পুতুল কাঁপা কাঁপা কণ্ঠে আমরিন বেগমকে বলে ওঠে, কাকিমণি, ভাইয়া আমাকে অনেক ব্যথা দিয়েছে, পচা পচা কাজ করে। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি এখানে একদম থাকবো না। পুতুলের কথায় আমরিন বেগম বেশ কষ্ট পান, তবে তিনি সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাই খুঁজে পান না। আরমান সাহেব দূরে দাঁড়িয়ে চোখের পানি ফেলছেন নীরবে। নিজেকে আজ ব্যর্থ পিতা মনে হচ্ছে। মেয়েটাকে সামনে রাখতে পারলেন না। হঠাৎ পিছন হতে আকরাম সাহেব তার ভাইয়ের কাঁধে হাত রেখে সান্ত্বনা দেন। আরমান সাহেব শুধু মুখটা ঘুরিয়ে নিয়ে নিজের কান্না লুকানোর চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে কাজী সাহেব এসে বিয়ে পড়ানোর কাজ শুরু করেন। পুতুলকে কবুল বলতে বলা হলে পুতুল তো চটজলদি কবুল বলে দেয়। তবে রওশাদ এখনো থা মেরে বসে আছে, মুখ দিয়ে যেন কোথায় বের হচ্ছে না। আমরিন বেগম রওশাদের কাছে এসে ধমকের স্বরে পিচ পিচ করে বলে ওঠে, চুপ করে আছিস কেন? অন্ততপক্ষে ছোট মেয়েটার কথা ভাব একবার। মেয়েটার জীবন তো তুই নষ্টই করে দিয়েছিস। আমরিন বেগমের কথা শুনে রওশাদ কিছুক্ষণ চুপচাপ থেকে কবুল বলে দেয়। মুহূর্তেই দুজনে বিয়ে সম্পন্ন হয়ে যায়। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে। আগে থেকেই বাসর ঘরটা সাজানো হয়েছিল, ফলে চারপাশে লাল সাদা গোলাপের মালা আর ছাদ দিকে ঝুলছে জুই আর রজনীগন্ধার লতা। নরম আলোয় ঘরটা স্পষ্টই দেখা যাচ্ছে, বেশ পরিপাটি করে সাজানো। কিন্তু রওশাদের চোখে এগুলো কিছুই ধরা দিচ্ছে না। মাথায় তখন আগুন জ্বলছে। প্রতিটা ফুল আর বাসরের সাজসজ্জা তার কাছে উপহাসের মতো মনে হচ্ছে। বুকের ভেতর জমে থাকা তীব্র রাগ তাকে পাগলের মতো করে তোলে। কিভাবে রওশাদ পুতুলের মতো একটা নিষ্পাপ মেয়ের সাথে এ সমস্ত কিছু করতে পারলো? কিভাবে? এই প্রশ্নটা ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। রওশাদ নিজের ভেতরে জ্বলতে থাকা রাগকে কিছুতেই শান্ত করতে পারছিল না, ফলে ঘরে সবকিছু ভাঙচুর করতে থাকে। মুহূর্তের মধ্যে সাজানো গোছানো পরিপাটি রুমটা এক ধ্বংসস্তূপে পরিণত হয়। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে গেছে বিভিন্ন ভাঙা কাচের টুকরো। তবুও রওশাদের রাগ যেন কিছুতেই শান্ত হচ্ছে না। তাই সোজা হন হন করে বাড়ি থেকে বেরিয়ে আসে। গাড়িতে থাকা বাইক বের করে স্টার্ট দেয়। রাতের আঁধারে শুনশান রাস্তা দিয়ে রওশনের বাইক তীব্র গতিতে চলছে। চোখে আগুন জ্বলছে রওশনে। হাই স্পিডে বাইক চালাতে চালাতে রওশাদ একদিনের আগের কথা ভাবতে থাকে। রওশন পড়াশোনা শেষ করে সুইজারল্যান্ডে সেটেল হয়ে গিয়েছিল। দেশে ফেরা এবং বিয়ে করা কোনোটাই ইচ্ছে ছিল না। তবে ওই দিন হঠাৎ ফোনে জানতে পারে আমরিন বেগম নাকি খুবই অসুস্থ। তাই বাধ্য হয়েই সবকিছু ফেলে দেশে ফিরতে হয়। কিন্তু দেশে এসে জানতে পারে এসব কিছুই ছিল তাদের পতানো মিথ্যা ফাঁদ, তাকে বিয়ে দেওয়ার জন্য। এটা জানার সাথে সাথে রওশাদ আবারও রওনা দেওয়ার জন্য প্রস্তুত হয়। কিন্তু আমরিন বেগম তখন বলে ওঠেন, বাবা, তুই যদি এবার বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। আমি বলে দিলাম, আমারও তো নাতি নাতনি মুখ দেখতে ইচ্ছে করে নাকি। আকরাম সাহেব ও আরমান সাহেব মিলে তারপর রওশনকে অনেক বোঝায়। তার ফলে এক প্রকার বাধ্য হয়েই এই বিয়েতে রাজি হতে হয় রওশাদকে। বর্তমানে এসব কিছু ভেবে রওশাদ একটা জোরে নিঃশ্বাস ফেলে, দীর্ঘ নিঃশ্বাস। এছাড়া যে তার আর কিছুই করার নেই। রওশাদের বাইক হসপিটালের সামনে এসে থামলো। অপরদিকে আমরিন বেগম পুতুলকে খুব সুন্দর শাড়ি পরিয়ে দিয়ে সাজিয়ে দিচ্ছেন। পুতুলকে দেখতে খুব সুন্দর লাগলেও শাড়ি পরে বেশ অস্বস্তি হচ্ছিল পুতুলের।
তবে বসে আছে চুপচাপ পুতুল, মুখে এক ললিপপ নিয়ে, যেন পুতুল সমস্ত ধ্যান জ্ঞান এখন ললিপপ খাওয়াতে। এমন সময় পুতুলের দাদি মুসলিমা বেগম সেখানে এসে ধীরে ধীরে পুতুলের পাশে বসে পড়েন। পুতুলের খেয়াল নেই সেদিকে, পুতুল তো ললিপপ খাওয়ার দিকে ব্যস্ত। মুসলিমা বেগম পুতুলের কাছ থেকে ললিপপটা একটানে বের করে নেয়। হঠাৎ এমন হয় পুতুল গাল ফুলিয়ে মুসলিমা বেগমের দিকে তাকায়, আর পুতুল মুখটা ফুলিয়ে বলে ওঠে দাদিকে, দাদি তুমি কেন ললিপপটা কেড়ে নিলে? দাও, ওটা আমাকে দাও, ওটা আমায় কাকিমণি দিয়েছে। মুসলিমা বেগম কিছুটা ফিসফিস করেই বললেন, তোমার বিয়ে হয়ে গেছে পুতুল, এখন থেকে তোমাকে বুঝদার হতে হবে অনেক। পুতুল মুখে একগাল হাসি নিয়ে আহ্লাদি স্বরে বলে ওঠে, সত্যি সত্যি দাদি আমার বিয়ে হয়ে গেছে? আচ্ছা, আমার পুতুল বরকে তাহলে? পুতুলের কথা শুনে মুসলিমা বেগম বেশ রসিকতার সহিত বলে ওঠে পুতুলকে, কে আবার? তোমার ওই রওশাদ ভাই, যে তোমার পুতুল বর। দাদির কথা শুনে পুতুলের মুখে অন্ধকার নেমে আসে। পুতুল কাঁদো কাঁদো গলায় বলে ওঠে দাদিকে, না ভাইয়া অনেক পচা, খালি খারাপ খারাপ কাজ করে, আমি কিছুতেই ভাইয়াকে আমার বর বলে মানব না। অতঃপর মুসলিমা বেগম পুতুলকে বেশ বুঝিয়েই বললেন, এরকম বলতে হয় না পুতুল, রওশাদ তোমার বর, তোমার পুতুল বর, এরকম করলে আল্লাহ কিন্তু পাপ দেবে তোমায়। দাদির কথা শুনে পুতুল সাথে সাথেই বলে ওঠে, আল্লাহ পাপ দেবে? ঠিক আছে, আমি আর বলবো না। মুসলিমা বেগম আবার কিছু পুতুলের কানে ফিসফিস করে বলে ওঠেন। পুতুল মন দিয়ে সেগুলো শুনে অবাক হয়ে বলে ওঠে, কি বলছো দাদি, আবারও ওসব করতে হবে? মুসলিমা বেগম সাথে সাথেই বলে ওঠেন পুতুলকে, আহ পুতুল, আস্তে কথা বলো, আমি যে তোমাকে এইসব কথা বলেছি তা যেন অন্য কেউ জানতে না পারে, ঠিক আছে পুতুল? এদিকে পুতুল দাদির কথা শুনে উত্তরে বলে ওঠে মাথা নাড়িয়ে, হ্যাঁ সম্মতি জানায়। কিছুক্ষণ পর আমরিন বেগম এসে পুতুলকে নিয়ে যায় রুম থেকে। মুসলিমা বেগম সেখানে বসেই দীর্ঘশ্বাস ফেলেন আর মনে মনে বলে ওঠেন, আল্লাহ তুমি ওদের জীবনটা তাড়াতাড়ি ঠিক করে দাও। এদিকে আমরিন বেগম পুতুলকে নিয়ে রওশাদের ঘরে আসতেই আমরিন বেগমের চক্ষু চড়ক গাছ হয়ে যায় ঘরের এই অবস্থা দেখে। তার উপর রওশাদ ঘরে নেই। এদিকে পুতুল ঘরের অবস্থা দেখে ভয় পেয়ে যায় আর জোরে জোরে কান্না করে ওঠে। আর কান্না করতে করতেই বলে ওঠে কাকিমণিকে, কাকিমণি আমি এখানে থাকবো না, আমার ভয় করছে, দেখে মনে হচ্ছে এটা কোনো রাক্ষসের ঘর, বলে কান্না করতে থাকে। আর আমরিন বেগম পুতুলের কান্না থামানোর চেষ্টা করে এবং বাড়ির কাজের লোকদের ডাক দিয়ে বললে তাড়াতাড়ি ঘরটা যেন পরিষ্কার করে দেয়। কিছুক্ষণের মধ্যেই সবাই মিলে ঘরটা পরিষ্কার করে দেয়। ততক্ষণে পুতুলের কান্নাও কিছুটা থেমেছে। আমরিন বেগম একটা বক্স ললিপপ পুতুলের হাতে ধরিয়ে দেয়। পুতুল তো ললিপপ দেখেই বেশ খুশি হয়ে যায়। আমরিন বেগম পুতুলকে বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে ভাবতে থাকেন, আমাকে ক্ষমা করে দিস মা, তোর এই কাকিমণি আজ বড্ড স্বার্থপর হয়ে গিয়েছে। আমি বা কি করব বল, বিয়েটা তো হয়ে গিয়েছে, এখন যে করেই হোক তোদের সম্পর্কটা ঠিক করতে হবে। আমি আমার ছেলেকে চিনি, খুব ভালো করেই চিনি, কখনোই তোকে কষ্ট দেবে না, যত্নে রাখবে। আমরিন বেগমের ভাবনার মধ্যে পুতুল তো আমরিন বেগমের বুকেই ঘুমিয়ে গিয়েছে। আমরিন বেগম তা দেখে পুতুলকে ধীরে ধীরে শুইয়ে দেয় খাটে আর সেখান থেকে চলে যায়। রাত 3টের কাছাকাছি পুতুলের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যেতেই পুতুল কাঁদতে লাগে, গায়ে প্রচন্ড ব্যথা হচ্ছে। পুতুল আয়নায় সামনে গিয়ে দাঁড়ায় আর শাড়ির আঁচল সরিয়ে শরীরের লাল দাগগুলো দেখতে থাকে এবং দাগগুলো দেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগে আর বলে ওঠে, ভাইয়া খুব পচা, আর কথাই বলবো না ভাইয়ার সাথে। ঠিক তখনই দরজা খোলার মৃদু শব্দ হয়। রওশাদ অন্ধকারাচ্ছন্ন ঘরটায় ঢোকে। ঘরের হালকা ডিম লাইটে আলোতে পুতুল রওশাদকে দেখে বেশ ভয় পেয়ে যায় আর আঁতকে ওঠে। অভিমানী স্বরে বলে ওঠে রওশাদকে, ভাইয়া তুমি খুব পচা ছেলে, দেখো আমাকে কত ব্যথা দিয়েছো। কথাটা বলেই ফুপিয়ে কাঁদতে থাকে পুতুল। রওশাদ কিছুটা অবাক হয়ে আমতা আমতা করে বলে ওঠে, পুতুল পরি তুই এখনো ঘুমাসনি? পুতুল বলে ওঠে প্রতি উত্তরে, ঘুমাবো কি করে, এই বাজে শাড়ি পরে কি ঘুমানো যায়? আমার ভীষণ কষ্ট হচ্ছে এই শাড়ি পরে, এই শাড়ি আমি এক্ষুনি খুলে ফেলবো। কথাটা বলেই পুতুল এক টান দিয়ে শাড়িটা খুলে ফেলতে শুরু করে। এদিকে পুতুলের শাড়ি খোলার সাথে সাথে পুতুলের ফর্সা শরীর, পেট, নাভি দৃশ্যমান হয়ে ওঠে। রওশান এক দৃষ্টিতে হাঁ করে তাকিয়ে থাকে।
পরক্ষণে নিজের চোখ অন্যদিকে ফিরিয়ে নেয় আর বলে ওঠে পুতুলকে, এসব কি করছিস পুতুল পরি? এবার থাম তুই। কি করছিস পুতুল পরি? থাম তুই। পুতুল ততক্ষণে শাড়ি খুলে ফেলেছে। রওশন চোখ বন্ধ করে নিচে পড়ে থাকা শাড়িটি পুতুলের গায়ে জড়িয়ে দিয়ে বলে ওঠে, পুতুল তাড়াতাড়ি ওয়াশরুমে যা, শাড়িটা পরে আয়। পুতুল সাথে সাথেই বলে ওঠে, না, এই পচা শাড়ি পরে আমার কষ্ট হয়, আমি এই শাড়ি কিছুতেই পরবো না ভাইয়া। রওশাদ এবার মনে মনে ভাবে, যেহেতু মা পুতুলকে আমার রুমে দিয়ে গিয়েছে, নিশ্চয়ই ও জামা কাপড়ও এখানেই রেখে গেছে। কথাটা ভেবেই রওশাদ আলমারি খুলে পুতুলের জামা কাপড় একপাশে সাজানো অবস্থায় দেখে। রওশাদ সেখান থেকে একটা সাদা রং ফ্রক জামা বের করে পুতুলকে দিয়ে দেয় আর বলে ওঠে পুতুলকে, এইটা নে, এটা নিয়ে পরে আয়। কিন্তু পুতুল জামাটা না নিয়েই বলে ওঠে রওশাদকে, কিন্তু ভাইয়া আমি তো এটা পরতে পারি না। আর রওশাদ পুতুলের কোনো কথা না শোনার ভান করে জামাটি ধরিয়ে দেয় আর ওয়াশরুমে ঢুকিয়ে দেয় পুতুলকে আর বলে ওঠে, তাড়াতাড়ি জামাটা পরে নে পুতুল, না হলে আজ তোকে ওয়াশরুমেই থাকতে হবে। কিন্তু পুতুল ওয়াশরুমের ভিতরে কাঁদতে কাঁদতে বলে ওঠে, ভাইয়া আমি জামা পরতে পারি না। পুতুলের কথা শুনে রওশাদ সাথে সাথেই বলে ওঠে, তোর কোনো কথাই আমি শুনছি না পুতুল, তুই জামা পরে বাইরে আসবি, না হলে নয়। কিছুক্ষণ পর পুতুল জামা পরে বাইরে আসে আর ততক্ষণ রওশাদ ল্যাপটপে নিজের কাজ করছিল। শব্দ পেয়ে পেছনে ঘুরে তাকিয়ে হতবাক হয়ে যায় আর চোখ বড় বড় হয়ে যায়। আর এদিকে পুতুল চুপচাপ দাঁড়িয়ে আছে, জামা পরেছে ঠিকই, তবে উল্টো ভাবে। জামা চেনও আটকায়নি, শরীরের আকর্ষণীয় বক্ষভাঁজ দেখা যাচ্ছে স্পষ্টভাবে। সব দেখে রওশাদ একটি বড় ঢোক গিলে পরক্ষণেই অন্যদিকে তাকিয়ে বলে, পুতুল পরি, এটা তুই কিভাবে জামা পরেছিস? ঠিক করে পরে আয়। পুতুল তো তখন কাঁদো কাঁদো ভঙ্গিমায় বলে ওঠে, ভাইয়া আমি তো জামা পরতে পারি না। রওশাদ পুতুলকে উদ্দেশ্য করে বলে ওঠে তখন, পুতুল পরি, যা জামাটা সোজা করে পরে আয়। তুই যদি জামাটা সঠিকভাবে পরতে পারিস তাহলে তোকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাব। আইসক্রিমের কথা শুনে পুতুল খুব খুশি হয় আর চলে যায় ওয়াশরুমে আবার। এবার প্রায় আধা ঘন্টা পর পুতুল ঠিকঠাক করে জামা পরে আসে। বেশ যুদ্ধই করতে হয় এই জামার পিছনে, তবে শেষে ঠিকঠাক ভাবে পরতে পারে। রওশাদ দেখে বলে ওঠে, এই তো ঠিক মতো পড়েছিস এখন। পুতুল সাথে সাথেই বলে ওঠে, কিন্তু ভাইয়া। রওশাদ প্রতি উত্তরে বলে ওঠে, কিন্তু আবার কি? পুতুল আর কোনো কথা না বলে পেছনে ঘুরে দাঁড়ায়। সবকিছু ঠিক মতো করতে পারলেও জামার চেন আটকাতে পারেনি। পুতুলের ফর্সা পিঠ স্পষ্ট দৃশ্যমান হয় রওশনের কাছে। রওশাদ তা দেখে শুকনো ঢোক গিলে আর কপালে হাত দেয়, বলে ওঠে, না, এই বাচ্চা বউটাকে আমাকেই সামলাতে হবে। রওশাদ ধীরে ধীরে উঠে গিয়ে পুতুলের জামার চেন আটকে দেয় আর বলে ওঠে মনে মনে, কপাল আমার, যে বয়সে বাচ্চা কাচ্চা সামলানোর কথা সেই বয়সে কি নাকি বউ সামলাতে হচ্ছে। চেন আটানো হয়ে গেলে রওশাদ পুতুলকে একটা পুতুল ধরিয়ে দেয় আর পুতুলকে খাটে শুয়ে দেয়। পুতুলও শান্ত দৃষ্টিতে রওশাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ভাইয়া, দাদি বলেছে তুমি নাকি আমার পুতুল বর, কিন্তু পুতুল বর তো এত পচা হয় না, তাহলে তুমি এত পচা কেন? এদিকে পুতুলের কথায় কি উত্তর দেবে কিছুই খুঁজে পায় না রওশাদ। কিছুটা আমতা আমতা করে বলে ওঠে রওশাদ, আমি পচা? পুতুল সাথে সাথেই বলে ওঠে, তুমি তো পচা। তা শুনে রওশাদ বলে ওঠে, আচ্ছা, আমি তো তোকে অনেক চকলেট আইসক্রিম কিনে দেব, তারপর কি আমি পচা হব? এদিকে পুতুল চকলেট আর আইসক্রিমের কথা শুনে খুবই খুশি হয়, তাই খুশিতে আধাখানা হয়ে বলে ওঠে, না না ভাইয়া, তুমি তো পচা না, তুমি তো আমার ভালো পুতুল বর। বলেই পুতুল রওশাদের একটা হাত শক্ত করে জড়িয়ে ধরে কিছুক্ষণ। এভাবে কিছুক্ষণ থাকার পর ঘুমের দেশে পাড়ি দেয় পুতুল। রওশাদ খাটের পাশে বসে পুতুলের নিষ্পাপ চেহারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে, ক্ষমা করে দিস আমাকে পুতুল পরি, আমি তোর জীবন নষ্ট করতে কিছুতেই দেব না। তোকে সুস্থ করার দায়িত্ব সহ তোর যোগ্য লাইফ পার্টনার খুঁজে দেওয়ার দায়িত্ব আমার এখন। আমি চাই না আমার মতো রেপিস্টের সাথে তোর জীবনটা কাটাতে হোক। এগুলো ভাবতে ভাবতেই রওশাদের চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে আর রওশাদও পাশে থাকা সোফায় গাটা এলিয়ে দেয়। আজ অনেক ধকল গিয়েছে শরীরের উপর থেকে, ক্লান্তিতে রওশাদের চোখ বন্ধ হয়ে আসে, ফলে ঘুমিয়ে যায়। সকাল 8টা। পুরো সেহেনাজ বাড়ি জুড়ে হট্টগোল শুরু হয়েছে। আরমান সাহেব অনেক ক্ষিপ্ত হয়ে চিৎকার চেঁচামেচি করছেন। কাল রাতে পুতুলকে ঘুমন্ত অবস্থায় দেখে তিনি নিশ্চিন্ত হয়ে ওষুধপত্র খেয়ে ঘুমাতে গিয়েছিলেন, তবে তার অগোচরে পুতুলকে বাসের ঘরে দিয়ে আসা হয়েছে
এটা তিনি কিছুতেই মানতে পারছেন না। আকরাম সাহেবও এই বিষয়ে কিছুই জানতেন না, তাই তিনি চুপচাপ আছেন। অনেকক্ষণ ধরে আমরিন বেগম আরমান সাহেবকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন এবং বলছেন, ভাই শান্ত হন আপনি, পুতুল এখন আমার ছেলের বউ। আমি শুধু চেয়েছি দুজনের সম্পর্কটা একটু ভালো হোক। আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি, ও কখনোই পুতুলকে কষ্ট দেবে না। কিন্তু আরমান সাহেব তো এত কিছু মানতেই রাজি নয়। আরমান সাহেব সোজা উপরে রওশাদের রুমের সামনে এসে জোরে জোরে দরজা ধাক্কানো শুরু করে। হঠাৎ এত জোরে শব্দ হওয়ায় রওশাদ সোফা থেকে ধপ করে নিচে পড়ে যায়। ঘুম ঘুম চোখে অস্থির নিয়ে দরজা খুলে চাচুকে দেখে বেশ অবাকই হয়। 8:30টার দিকে সেহনাজ বাড়ির ড্রয়িং রুমে সালিসি বসেছে। সবাই গোল করে রওশাদকে ঘিরে বসে আছে। রওশাদ এর চোখে এখনো ঘুম। বিরক্তিতে জোরে বলে ওঠে রওশাদ, বিয়ে করে আমার জীবন বদলে গেছে, আর এরা এসেছে সালিশ বসাতে। ছ্যা, কি জীবন যৌবন আমার। রওশাদের কথা শোনা মাত্রই আকরাম সাহেব ধমকে উঠল। আকরাম সাহেব বলে উঠল, চুপ করো নাজায়েজ, তুমি যেটা করেছো সেটার জন্য তোমাকে পুলিশে দেয়নি, এটাই তোমার অনেক ভাগ্য ভালো। এদিকে পাশে বসা আরমান সাহেবও রাগে গজগজ করছে, কিছুতেই রাগ সামলাতে পারছেন না। ইচ্ছে করছে এখনই উঠে গিয়ে নিজের ভাতিজা নামক নির্লজ্জটাকে মেরে মাথা ফাটিয়ে দিতে। আর আমরিন বেগমও চুপচাপ বসে আছে। মুসলিমা বেগম সবকিছু এতক্ষণ ধরে লক্ষ্য করলেও এবার সবাইকে বেশ ধমক দিয়ে বলে উঠলেন, চুপ করো নালায়েজগুলো, আমার চাঁদের টুকরো নাতিকে তোরা এভাবে জেরা করতে পারিস না। আমি আমার নাতিকে খুব ভালো করেই চিনি, ও কখনোই সজ্ঞানে পুতুলের সাথে এসব কিছুই করবে না। নিশ্চয়ই এর পিছনে অন্য কিছু কারণ আছে। তোরা একবার জিজ্ঞেস তো করবি কি হয়েছিল ওই সময়। মায়ের কথায় আরমান সাহেব বেশ অসন্তুষ্ট হন আর বলে ওঠে, মা, তুমিও তুমিও তোমার নাতির পক্ষ নিচ্ছ। পরিস্থিতি খারাপ হতে দেখে এবার রওশাদ নিজের মুখ খুলতে বাধ্য হয় আর বলে ওঠে সবাইকে, কালকে ঠিক ওই সময় তার সাথে ঠিক কি হয়েছিল। কালকের ঘটনা, বিয়ে বাড়ির আয়োজনে ব্যস্ত সবাই। যেহেতু বিয়েটা হুট করে ঠিক হয়েছে তাই সময়ও কম, সেই জন্য রওশাদ শেরওয়ানি পরিহিত অবস্থায় কাজে হাত লাগাতে শুরু করে। কাজ করতে করতে ক্লান্ত হয়ে রওশাদ একটি চেয়ারে বসে পড়ে। চেয়ারে বসা অবস্থায় রওশাদ আশপাশে তাকাতে দেখে সবাই যে যার মতো কাজে ব্যস্ত। তখনই নজরে আসে দূরে আলমা দাঁড়িয়ে রওশাদের দিকে তাকিয়ে আছে। আলমা হলো রওশানের খালাতো বোন, আবার তেমনটাও নয়, কারণ আলমা তার খালার পালিত মেয়ে। আলমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রওশান কিছুটা অবাকই হয়, কিন্তু তেমন পাত্তা দেয় না। বেশ কিছুক্ষণ পর একজন ওয়েটার এসে রওশাদকে জুস দেয়। ক্লান্ত রওশাদ কিছু না ভেবেই জুসটা খেয়ে নেয়। কিছুক্ষণের মধ্যে রওশাদের মাথাটা ভারী হয়ে আছে, মাথা ঝিমঝিম করতে থাকে আর প্রচন্ড গরমও লাগে। রওশাদের চোখ ঝাপসা হয়ে আসে। ঝাপসা অবস্থায় রওশাদ দেখতে পায় রওশাদের দিকে আলমা এগিয়ে আসছে। তারপর রওশাদকে ধরে কোনো মতে তুলে নিয়ে রুমে নিয়ে যায়। ব্যাস, এতটুকুই মনে আছে রওশাদের, আর কিছুই মনে নেই। তারপরে রওশাদের সাথে কি হয়েছে বা সে কি করেছে আর কোনো কিছুই মনে করতে পারছে না রওশাদ। রওশানের কথাগুলো শুনে এবার সবার দৃষ্টি যায় পাশের কোণে দাঁড়িয়ে থাকা আলমার দিকে। আমরিন বেগম প্রথম থেকে আলমাকে সহ্য করতে পারতেন না। আলমার কেন জানি মনে হতো সব সময় এই মেয়েটা তার ছেলের দিকে কুনজরে তাকায়। সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আলমা ভয় পেয়ে যায়, ফলে থতমত খেয়ে বলে ওঠে, আমি কিছু করিনি। আমি তো ভেবেছিলাম রওশাদ ভাই শরীর খারাপ, তাই তাকে রুমে দিয়ে এসেছিলাম। এদিকে যথাযথ প্রমাণ না থাকায় বাড়ির কেউ আলমাকে কিছু বলতে পারে না, তবে তাদের কাছে স্পষ্ট আলমাই সবকিছু করেছে। রওশাদ এবার নিজের চাচুর উদ্দেশ্যে বলে ওঠে, এবার তো তুমি বিশ্বাস করলে চাচু, আমি কোনো কিছুই করিনি। এসব ইচ্ছে করে আমি কিছুই করিনি। তখন আমি নিজের মধ্যেই ছিলাম না। আরমান সাহেব চুপ করে থম মেরে বসে আছে, মুখে এখনো গম্ভীর ভাব স্পষ্ট। রওশাদ হাত বাড়িয়ে চাচুর হাত ধরে সান্ত্বনা দিতে যায়। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। সবার নজর সেদিকে চলে যায় আর আমরিন বেগম তাড়াতাড়ি করে দরজা খোলে। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে রওশাদের সেক্রেটারি হারুন। হারুন একটি ছেলেকে ধরে রেখেছে। সেই ছেলেটি বারবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে আর বলছে, আমাকে ছাড়ুন, আমি কিছুই করিনি। শোরগোল শুনে সবাই এসে দরজার কাছে হাজির হয়। হারুনের হাতে বন্দি ছেলেটাকে দেখে আলমার ভয়ে বুকটা কেঁপে ওঠে। এটা তো ওই দিনে সেই ওয়েটারটা যাকে দিয়ে আলমা জুসটা দিয়েছিল রওশাদকে খাওয়ানোর জন্য।
রওশাদ এবার সবাইকে উদ্দেশ্য করে বলে ওঠে, এই সেই ওয়েটারটা যে আমাকে জুস দিয়েছিল, এখন ওর মুখ থেকেই সত্যিটা তোমরা জানতে পারবে। হারুন ছেলেটার কলার ধরে রওশাদের পায়ের কাছে ছুঁড়ে মারে। ছেলেটি তেজ দেখিয়ে বলে ওঠে সাথে সাথে, আমি কিছু করিনি। আর আপনাদের কাছে কি প্রমাণ আছে যে এটা আমি করেছি? কোনো প্রমাণ ছাড়া আপনারা আমাকে হেনস্থা করতে পারেন না। রওশাদ এবার হারুনকে ইশারা করে। সাথে সাথে হারুন একটা মেডিকেল রিপোর্ট রওশাদের হাতে ধরিয়ে দেয়। কাল রাতেই রওশাদ হসপিটালে গিয়ে নিজের রক্ত টেস্ট করিয়েছিল। সেখানে স্পষ্ট লেখা আছে রওশাদকে ডাক দেওয়া হয়েছে। রওশাদ ওয়েটারকে উদ্দেশ্য করে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, এই ছেলে এই, এখন তুই সত্যিটা বলবি কে তোকে এইসব করতে বলেছে? তা না হলে তোর এমন হাল করব জীবনে উঠে দাঁড়াতে পারবি না। ছেলেটা এবার সত্যি সত্যি ভয় পেয়ে যায় আর ভয়ে ঢোক গিলে নেয়। রওশাদের তীক্ষ্ণ চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এখন যদি সত্যি না বলে তাহলে অনেক খারাপ কিছু হয়ে যাবে। এদিকে আলমা ওয়েটারটির দিকে তাকিয়ে ভয়ে ভয়ে মাথা নেড়েই না জানায় যাতে ওয়েটারটি তার নাম না বলে। ওয়েটার একবার আলমার দিকে তাকায়, তারপর আবার রওশাদের দিকে তাকায়। তাকাতেই ভয়ে ওয়েটারের গলা শুকিয়ে আসে। ওয়েটার আবারও নিজেকে শান্ত করে বলে ওঠে, আমি কিছুই করিনি স্যার, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার কোনো দোষ নেই স্যার। রওশাদ এবার প্রচন্ড রেগে যায়। রাগে ঘাড়ের রগগুলো ফুলে ওঠে। হাত মুষ্টিবদ্ধ করে ওয়েটার দিকে মারতে শুরু করে। হঠাৎ এমনটি হওয়ায় ওয়েটারটি রওশাদকে আটকাতে পারে না। রওশাদের এক ঘুষিতে যেন বজ্রপাতের মতো ওয়েটারের গায়ে পড়ে। হ্যাংলা পাতলা ওয়েটারটি মাটিতে কাতরাচ্ছে, একটুতেই যেন শ্বাস আটকে যাবে এমন অবস্থা ওয়েটারটির। কালকের সমস্ত রাগ যেন রওশাদ একেবারে উপড়ে নিচ্ছে। এদিকে পুতুল আমরিন বেগমের পাশে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে। রওশাদকে এত রেগে যেতে দেখে পুতুল ভয়ে আমরিন বেগমকে শক্তপোক্ত করে জড়িয়ে নেয়। আমরিন বেগম বিষয়টি বুঝতে পারে এবং আমরিন বেগম হাত দিয়ে পুতুলের চোখটা ঢেকে দেয়। এবার আকরাম সাহেব উঠে এসে ছেলেকে কোনো মতে আটকে নেয়। রওশাদ রাগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে ওয়েটারটিকে, এবার সত্যিটা বলবি? এখনো সময় আছে, সত্যিটা বল, না হলে তোকে এখনই দুনিয়া থেকে আউট করতে আমার 2 মিনিটও সময় লাগবে না। এবার ওয়েটারটি প্রচন্ড ভয় পেয়ে যায়। ছুটে গিয়ে রওশনের পা জড়িয়ে ধরে আকুতি সুরে বলে ওঠে, স্যার স্যার বিশ্বাস করুন, আমি কিছুই করিনি। আমাকে তো টাকা দিয়ে আপনাকে জুসটা দিয়েছে, আমি তো জানতাম না ওটার মধ্যে কিছু মেশানো ছিল। রওশাদ সাথে হাতেই বলে ওঠে ওয়েটারটিকে, তা কে টাকা দিয়েছিল? এবার ওয়েটারটি আলমার দিকে তাকায় ধীরে ধীরে আর আঙুল তাক করে ইশারা করে, এই যে এই ম্যাডাম আমাকে টাকা দিয়েছিল। ওয়েটারের স্বীকারোক্তি পেয়ে এবার বাড়ির সবাই একসাথে আলমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে। আলমার মা এতক্ষণ চুপচাপ সবকিছু দেখছিল। মেয়ে ধরা পড়ে গিয়েছে এটা বুঝতে পেরে তিনি হকচকিয়ে উঠে দাঁড়ান আর আলমা প্রচন্ড ভয় পেয়ে যায়। ভয় পেয়ে বলে ওঠে আমতা আমতা করে, আমি কিছু করিনি। এই ছেলে মিথ্যে বলছো কেন আমার নামে? কে তোমাকে মিথ্যে বলতে বলেছে বলো? ওয়েটার ছেলেটা বলে ওঠে সাথে সাথে, আমি মিথ্যে বলিনি, এই ম্যাডামই আমাকে টাকা দিয়েছিল। আলমা আর কিছু বলতে যাবে তার আগেই আমরিন বেগম এসে জোরে একটা আলমার গায়ে থাপ্পড় বসিয়ে দেয় আর রাগে দাঁত কিরমির করে বলে ওঠে আমরিন বেগম, ছি, তুই এতটা নিচে নামতে পারিস তা আমি ভাবতেও পারিনি। কেন করলি এমন তুই? কেন বল, তোর জন্য ওইটুকু মেয়েটার জীবন নষ্ট হলো, কেন করলি এমনটা? আলমা এতক্ষণ চুপ থাকলেও হঠাৎ জোরে শব্দ করে চেঁচিয়ে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ আমি করেছি। কেন করেছি জানতে চাচ্ছ না? করেছি কারণ আমি রওশাদ ভাইকে ভালোবাসি, তাই আমি চেয়েছিলাম রওশাদ ভাইকে নিজের করে নিয়ে নিতে, কিন্তু মাঝখান থেকে ওই পাগল পুতুল এসে সব প্ল্যান ভেস্তে দিল। মনে তো হচ্ছিল ওই পাগলটাকে গলা টিপে মেরে ফেলি। আলমা এতক্ষণ চিৎকার করে করে উন্মাদের মতো ব্যবহার করছে, নিজের ভিতরে থাকা পিশাচ রূপটা সবাইকে দেখিয়ে দিয়েছে। আমরিন বেগম পুরোই হতবুদ্ধি হয়ে যায়। আলমা যে এতটা নিচে নামতে পারে তা তিনি কখনোই ভাবেনি। আলমার আগে উন্মাদ হয়ে আরো কিছু বলার আগে আলো বেগম এসে আলমাকে আটকে নেয়। আলো বেগম বোনকে বলে ওঠে, আপা ছোট মানুষ ভুল করে ফেলেছে, ওকে তুমি মাফ করে দাও। আলো বেগমের কথা শুনে আমরিন বেগম বেশ অবাকই হয়ে যায়। রওশাদ দাঁতে দাঁত চেপে বলে ওঠে, ভুল করেছে? ভুল নয় বরং অপরাধ করেছে ও। আমি এক্ষুনি পুলিশে কল করছি। আলমাকে ওর অপরাধের শাস্তি পেতেই হবে। এদিকে আলমা এখনো থ মেরে দাঁড়িয়ে আছে, চোখে মুখে অনুশোচনাও নেই।
আলো বেগম এবার রেগেমেগে আমলাকে একের পর এক থাপ্পড় মারতে শুরু করে, সাথে গালাগালিও দেয়। আলো বেগম তখন বলে ওঠে আলমাকে উদ্দেশ্য করে, হ্যাঁ, ওর মতো মেয়েকে পুলিশেই দেওয়া উচিত। কেন যে এর মতো জারজ সন্তানকে আমি দত্তক নিয়েছিলাম আল্লাহ জানে। আলমা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আলো বেগমের দিকে। মনে মনে ভাবতে থাকে আলমা, বাহ, নিজের দোষ ঢাকার জন্য আর কত নিচে নামবে তুমি মা। শেষ পর্যন্ত তুমি আমার উপরেও জারজ সন্তানের ট্যাগ লাগিয়ে দিলে। এদিকে আলো বেগম রওশাদকে উদ্দেশ্য করে বলে ওঠে, রওশাদ বাবা, তুমি এখনই পুলিশ ডাকো। এর মতো মেয়েকে পুলিশে দেওয়া উচিত। কথাটা বলেই আবারও আলমাকে মারতে থাকে। এবার আমরিন বেগম এসে আলো বেগমকে থামিয়ে দেন আর বলে ওঠে, যা হয়েছে তা একদমই ঠিক হয়নি, কিন্তু এখন বিষয়টা পুলিশ অবধি গেলে আমাদের সেহেনাজ পরিবারের সম্মান নষ্ট হবে, আর আমি সেটা চাই না। তাই তুই তোর মেয়েকে নিয়ে এখনই বাড়ি থেকে চলে যা, আর কখনো আসিস না ওকে নিয়ে। আমরিন বেগমের কথায় আলো বেগম আর পাঁচ সাত না ভেবে আলমার হাতটা শক্ত করে নিয়ে চলে যায়। আর আলমা পিছন ঘুরে রওশাদের দিকে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে রওশাদকে, 7-7টা বছর ধরে তুমি আমার ভালোবাসা। রওশাদ ভাই, দয়া করে তুমি আমাকে ফিরিয়ে দিও না। পুতুলের মতো পাগল মেয়েকে দিয়ে আর যাই হোক সংসার করা হয় না। দরকার হয় আমি তোমার দ্বিতীয় স্ত্রী হয়ে থাকবো, তাও আমাকে ফিরিয়ে দিও না। আলমার কথা শুনে রওশাদের রাগ এবার তরতর করে বেড়ে যায়। রাগে চোয়াল শক্ত করে বলে ওঠে, আজ শুধুমাত্র তুই মেয়ে বলে ছেড়ে দিচ্ছি। এরপর যদি কখনো আমার সামনে পড়িস তাহলে তোকে সোজা এই পৃথিবী থেকেই আউট করে দেব, আন্ডারস্ট্যান্ড? রওশাদের কথা শুনে আলমার চোখ লাল হয়ে যায় আর টপ টপ করে অশ্রু ঝরতে থাকে। আমরিন বেগমের পেছনে থাকা পুতুলের দিকে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করে আলমা, পুতুল, আমি তোকে কখনোই সুখে থাকতে দেব না। তোর জীবন আমি নরকে পরিণত করব। পুতুল ভয়ে আমরিন বেগমকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। এদিকে রওশাদ আগুন চোখে আলমার দিকে তাকায়। আলমা রওশাদের চোখে চোখ রেখে বলে ওঠে, আমি তোমার জীবনে খলনায়িকা সই, তাও আমি তোমাকে হাসিল করেই ছাড়বো রওশাদ। রওশাদের কাছে আলমাকে এখন একদমই সহ্য হচ্ছে না। নেহাত আলমা একটি মেয়ে, না হলে এখানেই আলমার ইতি টানত রওশাদ। আলমার নিজের চোখের পানি মুছে নেয় আর আলো বেগম টানতে টানতে নিয়ে যায় আলমাকে। বাড়ি থেকে বের হয়ে যায়। আলো বেগম আলমাকে নিয়ে বের হতেই রওশাদ হারুককে ইশারা করে। হারুক পড়ে থাকা ওয়েটারটিকে কাঁধে তুলে ওখান থেকে নিয়ে যায়। কিছুক্ষণের মুহূর্তে পুরো বাড়ি নিস্তব্ধ পরিণত হয়। কেউ কারোর দিকে তাকানোর সাহস পাচ্ছে না। সবাই বুঝতে পেরেছে যা ঘটেছে তা শুধুমাত্র ষড়যন্ত্র। তারা শুধুমাত্র পরিস্থিতির শিকার। রাত 9টা। রওশাদের ঘরে আমরিন বেগম পুতুলকে নিয়ে ঔষধ খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু পুতুল তো জেদ ধরে বসে আছে, সে কিছুতেই ওষুধ খাবে না। তখন আমরিন বেগম বলে ওঠেন, প্লিজ পুতুল, একটু ওষুধটা খেয়ে নে, তোর বাবা জানতে পারলে ভীষণ রাগ করবে কিন্তু। পুতুল সাথে সাথে বলে ওঠে, না কাকিমা, আমি ওষুধ খাবো না। ওই ওষুধগুলো অনেক তিতে, আমার একদমই ভালো লাগে না ওষুধ খেতে। কথাটা বলেই পুতুল মুখ ফুলিয়ে খাটের একপাশে গুটিসুটি হয়ে বসে থাকে। আমরিন বেগম হাজার চেষ্টা করেও হতাশ হয়ে পড়েন। পুতুল কিছুতেই ওষুধ খাচ্ছে না। ঠিক সেই সময় রওশাদ হাতে একটা ফাইল নিয়ে রুমে প্রবেশ করে। আমরিন বেগম রওশাদের দিকে এগিয়ে এসে ওষুধগুলো হাতে ধরিয়ে দিয়ে বলে ওঠে, পুতুল কিছুতেই ওষুধ খাচ্ছে না, তুই একটু চেষ্টা করে দেখ পারিস কিনা খাওয়াতে। রওশাদ তো সাথে সাথে তার মাকে বলে ওঠে, মা, তুমি এসব কি বলছো? আমি ওকে ওষুধ খাওয়াবো কি করে? তখন আমরিন বেগম সাথে সাথেই বলে ওঠে, আরে চেষ্টা তো করে দেখ। কথাটা বলেই আমরিন বেগম আর কথা না বাড়িয়ে হন হন করে বেরিয়ে যায় রুম থেকে। আর রওশাদ হাঁ হয়ে মায়ের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। অতঃপর হাতে থাকা ওষুধের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর পুতুলের সামনে গিয়ে বসে। রওশাদকে দেখে পুতুল ভয়ে আঁতকে ওঠে, কিন্তু পরক্ষণেই তাদের কথা মনে পড়ে যায়। রওশাদ ভাইয়া নাকি ওর পুতুল বর, তাই পুতুল ভয় না পেয়ে রওশাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। রওশাদ পুতুলের পাশে বসে পুতুলকে নিজের কোলে বসিয়ে নেয়। পুতুল এবার আরো ভয় পেয়ে যায় কোলে নেওয়াতে, সেজন্য রওশাদের থেকে দূরে যাওয়ার জন্য চেষ্টা করে। রওশাদ পুতুলকে শান্ত করার চেষ্টা করে বলল, পুতুল পরি, আমি না তোর পুতুল বর, তাহলে আমাকে কেন ভয় পাচ্ছিস? পুতুল সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে ভয়ে, আর তাকাচ্ছে না। রওশাদ পুতুলের থুতনি আলতো করে উপরের দিকে তুলে আর পুতুলের কপালে গাঢ় একটা চুম্বন করে। পুতুল স্নেহের পরশ পেয়ে অবাক হয়ে রওশাদের দিকে তাকায়।
কান্নামাখা বাচ্চাদের মতো কিউট স্বরে বলে ওঠে, ভাইয়া তুমি আবারও আগের মতো হয়ে যাও প্লিজ, আমার মিষ্টি ভাইয়া, আমার পুতুল বর। রওশাদ সাথে সাথে বলে ওঠে পুতুলকে, আচ্ছা ঠিক আছে, আমি আবারও আগের মতো হয়ে যাব, কিন্তু তার আগে তোকে এই ওষুধগুলো খেতে হবে। এদিকে রওশাদের হাতে ওষুধগুলো দেখে পুতুলের মুখ কালো হয়ে যায় আর বলে ওঠে নাক মুখ কুচকে, ওষুধ ওষুধ তিতা, আমি খেতে পারি না, ইয়াক। পুতুলের রিয়াকশন দেখে এবার রওশান কি করবে বুঝে উঠতে পারে না। অনেক ভেবে বলে ওঠে পুতুলকে, তুই যদি ওষুধগুলো খেয়ে শেষ করিস তাহলে আমি নিজের হাতে তোকে চকলেট মিল্কশেক বানিয়ে দেব। এদিকে রওশাদের মুখে মিল্কশেকের কথা শুনে পুতুলের চোখ মুখ খুশিতে চিকচিক করে ওঠে। রওশাদের গলা জড়িয়ে উচ্ছ্বাসের সাথে বলে ওঠে পুতুল, এক্ষুনি আমি ওষুধ খেয়ে নিচ্ছি ভাইয়া, আমি তো খুবই লক্ষ্মী মেয়ে, একদম লক্ষ্মী পুতুল। এরপর রওশাদ মুচকি হেসে ওষুধ ঢেলে পুতুলকে খাইয়ে দেয়। পুতুলও কোনো জেদ না করে ওষুধটা খেয়ে নেয়। ওষুধটা খুব তিতা হওয়ায় পুতুলের নাক মুখ কুচকে আসে, তাও পুরোটা শেষ করে মুখে একটা হাসি নিয়ে হাঁ করে রওশাদকে দেখায়। পুতুল বলে ওঠে, দেখো ভাইয়া আমি সব খেয়ে ফেলেছি, দেখো, হ্যাঁ এবার তো আমাকে মিল্কশেক বানিয়ে দেবে। এদিকে পুতুলের কিউটনেস দেখে রওশান আর হাসি আটকে রাখতে পারে না, ফলে রওশাদ হালকা হেসে পুতুলকে কোলে তুলে নিয়ে কিচেনের দিকে রওনা দেয়। রাত হওয়ায় সবাই যে যার মতো ওষুধপত্র খেয়ে ঘুমিয়ে গেছে। রওশাদ কিচেনে এসে লাইট জ্বালিয়ে পুতুলকে কিচেনের কেবিনের উপর বসিয়ে দেয় আর নিজে মিল্কশেক বানানোর জন্য রেডি করতে লাগে সবকিছু। ফ্রিজ থেকে একে একে মিল্কশেক তৈরি সামগ্রী বের করে মিল্কশেক বানাতে শুরু করে। এদিকে পুতুল খুব খুশি হয়ে রওশাদের দিকে তাকিয়ে হাততালি দিতে দিতে বলে ওঠে, ইয়ে আমার ভাইয়া খুব ভালো পুতুল বড় হয়ে গিয়েছে। পুতুলকে এত খুশি হতে দেখে রওশাদের কাছেও অনেক ভালো লাগে। রওশাদ পুতুলকে বলে ওঠে, আস্তে কথা বল পুতুল পরি, সবাই শুনে ফেলবে তো। রওশাদের কথায় পুতুল মুখে আঙুল দিয়ে চুপ হয়ে যায়। চুপ করে রওশাদের মিল্কশেক বানানো দেখতে থাকে। রওশাদও খুব যত্ন সহকারে মিল্কশেক বানিয়ে পুতুলের হাতে দেয়। পুতুল খুব খুশি হয়ে মিল্কশেক হাতে নিয়ে খেতে যাবে, ঠিক তখনই কিছু একটা ভেবে রওশাদের দিকে মিল্কশেকটা এগিয়ে দিয়ে বলে ওঠে পুতুল, পুতুল বর আগে, তুমি খাও তারপর আমি খাবো। রওশাদ পুতুলের কাণ্ডে অবাক হলেও মুচকি হেসে গ্লাসটা ধরে উল্টো পুতুলকেই খাইয়ে দেয়। পুতুল খুব খুশি হয়েও খেয়ে নেয়। রওশাদ এক দৃষ্টিতে পুতুলের ঠোঁটের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে। রওশাদ যেন নিজের মধ্যেই নেই। রওশাদ হুট করেই পুতুলের ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দেয় আর নিজের দখলে নিয়ে নেয় পুরো ঠোঁট জোড়া। হঠাৎ এমন হওয়ায় পুতুল হকচকিয়ে ড্যাব ড্যাব করে রওশাদের দিকে তাকিয়ে থাকে, কিন্তু রওশাদের কোনো কিছু খেয়ালই নেই। রওশাদ এখন পুরোপুরি পুতুলের ঠোঁটের উপর মত্ত হয়ে আছে। এদিকে চুম্বন যখন আরো গাঢ় হতে শুরু করে, পুতুল শ্বাস নিতে না পেরে রওশাদকে দূরে সরিয়ে দেয়। পুতুলের ধাক্কাতে রওশাদে এবার হুঁশে ফিরে আসে। এতক্ষণ কি করছিল বুঝতে পেরে নিজেই নিজেকে গালি দিয়ে ওঠে। এদিকে পুতুল কাঁদো কাঁদো স্বরে বলে ওঠে রওশাদকে, পুতুল বর তুমি আবার আমাকে ব্যথা দিলে, এভাবে তো আমার শ্বাস আটকে যায়, তোমার সাথে আর কথাই বলবো না। সকাল 8:30। শেহনাজ বাড়ি সবাই মিলে একসাথে সকালের নাস্তা করতে বসেছে আর আমরিন বেগম সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। পুতুল এখন খাবে না, তাই পুতুল নিয়েই উপরে খেলা করছে। এদিকে সবাই মিলে একই টেবিলে বসলেও কেউ কারোর সাথে তেমন কথা বলছে না, বিশেষ করে আরমান সাহেব। মেয়ের সাথে যে ঘটনাটা ঘটেছে তিনি কিছুতেই মানতে পারছেন না। খাবার চুপচাপ শেষ করে আরমান সাহেব উঠে যায় আর এদিকে রওশাদ খাবার প্লেট হাতে নিয়ে কাল রাতের কথা আনমনেই ভেবে যাচ্ছে। পুতুলকে ওভাবে কিস করা মোটেও রওশাদের উচিত হয়নি। হয়তো পুতুলের আশেপাশে যাওয়াও রওশাদের উচিত হবে না, এতে পুতুলের ক্ষতি হতে পারে। রওশাদকে এত গভীরভাবে চিন্তা ভাবনা করতে দেখে আমরিন বেগম কিছুটা অবাক হয়েই জিজ্ঞাসা করেন, কি রে বাবা, এতক্ষণ ধরে কি সব চিন্তা করছিস? রওশাদ একটু আমতা আমতা করে বলে ওঠে তার মাকে, মা আমি তোমাকে কিছু বলতে চাই। প্রতি উত্তরে আমরিন বেগম প্লেটে খাবার বাড়তে বাড়তে বলে ওঠে, হ্যাঁ বল, কি বলবি? রওশাদ আমতা আমতা করে বলে ওঠে, ভাবছি কাল রাতে ফ্লাইটে আমি সুইজারল্যান্ড চলে যাব। তাছাড়া তুমি তো জানোই আমার প্রফেশনাল লাইফ, তার উপর বাবার কোম্পানির দায়িত্ব, সব কিছুই আমাকে সামলাতে হয়। এমনিতেও অনেক দিন গ্যাপ পড়ে গেছে। রওশাদের কথা শুনে টেবিলে বসা সবাই অবাক হয়ে রওশাদের দিকে তাকায়, কিন্তু আমরিন বেগম বেপরোয়া ভাব নিয়ে বলে ওঠে, যাবি তো অবশ্যই,
আমি পুতুলের সমস্ত জিনিসপত্র রেডি করে রাখবো, তুই একদম চিন্তা করিস না এসব নিয়ে। রওশাদ অবাক হয়ে সাথে সাথে বলে ওঠে তার মাকে, রেডি রাখবে মানে? পুতুল আবার কোথায় যাবে? তখন অপর পাশে আকরাম সাহেব বলে ওঠে, কেন, তোর বউ তোর সাথেই যাবে তো? আকরাম সাহেবের কথায় রওশাদ অবাক দৃষ্টিতে তার মায়ের দিকে তাকায়। আমরিন বেগমও সেদিকে পাত্তা না দিয়ে নিজের কাজ করছেন। আকরাম সাহেবও খবরের কাগজে মুখ ডুবিয়ে আছেন। তখন পাশ থেকে মুসলিমা দাদি বলে ওঠে, কি গো দাদু ভাই, বউ থুইয়া যাওয়ায় এত পায়তারা কিসের? তুমি তো আমাদের বাড়ির নিয়ম কানুন খুব ভালো করেই জানো। আমাদের বংশে একবার বিয়ে হইলে দ্বিতীয় বিয়ে বা তালাক দেওয়ার কোনো নিয়ম নাই। তোমার আরমান চাচুকেই দেখো না, পুতুলের মা মারা যাওয়ার পরও এখনো বিয়ে করেনি। তাই পুতুলের দায়িত্ব তোমাকেই সারা জীবন বয়ে নিয়ে যেতে হবে, যেহেতু তোমাদের বিয়ে হয়ে গেছে। রওশাদ সাথে সাথে বলে ওঠে তার দাদিকে, আমি কখন বললাম যে আমি পুতুলের দায়িত্ব নেব না? আমি পুতুলের সকল দায়িত্ব নেব, কিন্তু ওকে নিয়ে কি করে সুইজারল্যান্ডে যাই বলো? ওখানে আমি একা কাজে ব্যস্ত থাকবো, পুতুলকে দেখাশোনা কে করবে বলো তুমি? মুসলিমা দাদিও সাথে সাথে বলে ওঠে, তা আমি জানি না, তুমি শুধু একটাই কথা, তোমার বউ তুমি সামলাবে, তাই তুমি যেখানেই যাবে সেখানেই নিয়ে যাবে বউকে। কথাটা বলেই মুসলিমা বেগম হাঁটুতে ভর দিয়ে উঠে চলে যায়। রওশাদ আহম্মকের মতো মায়ের দিকে তাকিয়ে থাকে আর অবাক হয়ে বলে ওঠে মাকে, রওশাদ, মা তুমিও? কিন্তু রওশাদের কথা শেষ হওয়ার আগেই আমরিন বেগম টেবিলের উপরে থাকা থালা বাসন নিয়ে রওশাদকে পাত্তা না দিয়ে চলে যায়। সবাই টেবিল থেকে চলে গেলে রওশাদ একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবে, পুতুলকে কিছুতেই সাথে করে নিয়ে যাওয়া যাবে না। ঠিক তখনই পুতুল রওশাদের কাছে এসে তার গলা জড়িয়ে বলে ওঠে, পুতুল বর, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? রওশাদ পুতুলকে ধরে বলে ওঠে, না পুতুল পরি, আমি তোমাকে ছেড়ে কেন যাব? কিন্তু রওশাদের আস্থাতেও পুতুলের ভয় কাটে না, তাই রওশাদের গলা আরো জোরে আঁকড়ে ধরে বলে ওঠে, পুতুল তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না পুতুল বর, আমি সবসময় তোমার লক্ষ্মী পুতুল হয়ে থাকবো, পিঙ্কি প্রমিস। এদিকে রওশাদ পুতুলের বোকা বোকা কথায় মুচকি হেসে বলে ওঠে, পিঙ্কি প্রমিস? আচ্ছা তুই পিঙ্কি প্রমিস বলতে কি বুঝিস বলতো? পুতুলও রওশাদের কথা শুনে বলে ওঠে, বুঝি তো, পিঙ্কি প্রমিস দিয়ে কোনো কথা দিলে সেই কথা রাখতে হয়, আমিও তো আমার কথা রাখবো। তখন রওশাদ বলে ওঠে, আচ্ছা অনেক পাকা পাকা কথা হয়ে গিয়েছে, তুই সকালে খেয়েছিস তো পুতুল পরি? পুতুলও সাথে সাথে নাক মুখ কুচকে বলে ওঠে, না খেতে ভালো লাগে না, তুমি কিছু খাইয়ে দিবে তাহলে আমি খাবো, কারণ আমি তো তোমাকে পিঙ্কি প্রমিস করেছি তোমার লক্ষ্মী পুতুল হয়ে থাকবো, তাই। রওশাদ পুতুলের কথা শুনে বেশ ইতস্তত বোধ করে, কারণ এর আগে ও কাউকেই খাইয়ে দেয়নি। পরক্ষণে রওশাদ পুতুলকে দিকে তাকিয়ে মুচকি হেসে খাবার বেড়ে নেয়। এরপর কাঁপা কাঁপা হাতে পুতুলের মুখে খাবার তুলে দেয়। পুতুলও লক্ষ্মী মেয়ের মতো খাবারটা খেয়ে নেয়। এদিকে রওশাদের হাতে পুতুলের ঠোঁটের স্পর্শ লাগছে বারবার। প্রত্যেকবারই রওশাদের মনে হচ্ছে এক অন্যরকম শিহরণ বয়ে যাচ্ছে শরীরের মধ্যে, যেও পুতুলের থেকে চোখ সরাতে পারছে না। রওশাদকে এভাবে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে পুতুল বলল, কি হয়েছে পুতুল বর? পুতুলের ডাকে রওশাদ হঠাৎ করে নিজের হুঁশে ফিরে আসে, তাই আমতা আমতা করে বলে ওঠে পুতুলকে, কই কই কিছু না তো পুতুল পরি, তুই এক কাজ কর, এখন নিজে খাবারটা খেয়ে শেষ কর, আমি একটু আসছি। কথাটা বলেই রওশাদ আর কথা না বাড়িয়ে খাবার টেবিল থেকে উঠে যায়, বড় বড় পা ফেলে রুমে চলে আসে। রুমের মধ্যে ঢুকতেই রওশাদ নিজের বুকে হাত দিয়ে অবাধ্য হৃদস্পন্দন অনুভব করতে পারে। পুতুলের প্রতি এই অনুভূতি নতুন নয়, ছোট থেকেই রওশাদ পুতুলের প্রতি এক আলাদা অন্যরকম টান অনুভব করে। কিন্তু অনেক কষ্টে নিজেকে বুঝিয়েছিল রওশান যে পুতুল ছোট, বয়সের তুলনায় ওর থেকে অনেক ছোট, তাই হৃদয়ে অনুভূতিগুলো চাপা দিয়েছিল রওশান। কিন্তু এখন যখন পুতুল রওশানের নিজের বউ, তখন অবাধ্য অনুভূতিগুলো আবারও মনের মধ্যে বাসা বাঁধতে চাইছে। রওশান বিড়বিড় করে বলে ওঠে, না, এটা আমি কি করছি? পুতুল একটা নিষ্পাপ মেয়ে, ওর যোগ্য আমি না। ভেবেই রওশান নিজের মাথায় হাত দিয়ে খাটের ওপর গা এলিয়ে দেয়। রওশান খুব ভালো করেই বুঝতে পারছে, এখন পুতুল যদি ওর কাছাকাছি থাকে তাহলে নিজের অজান্তেই পুতুলের সাথে আবার কিছু একটা করে বসবে, তাই পুতুলের থেকে দূরে রাখতে হবে নিজেকে। বিকেল 4টা, আরমান সাহেব রুমে বসে ব্যবসার হিসাব নিকাশের খাতা দেখছে। হঠাৎ রুমের মধ্যে কড়া নেড়ে আমরিন বেগম বলে ওঠে, ভাইয়া আসবো? আমরিন বেগমের ডাক শুনে আরমান সাহেব বলে ওঠেন সাথে সাথে,
হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন ভাবি। অনুমতি পেয়ে আমরিন বেগম রুমে ঢোকে। পিছন পিছন মুসলিমা বেগমও এসেছে। আরমান সাহেব একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, হঠাৎ তোমরা? কিছু কি বলবে তোমরা? তখন মুসলিমা বেগম ধীরে ধীরে গিয়ে আরমান সাহেবের পাশে বসে। তারপরে আমরিন বেগমকে ইশারা করে বলতে বলে। আমরিন বেগমও মাথা নেড়ে সায় জানায় আর বলে ওঠে আরমান সাহেবের দিকে তাকিয়ে, রওশাদ কাল সুইজারল্যান্ডে চলে যাচ্ছে ভাই। আরমান সাহেব চোখের চশমাটা খুলে টেবিলে রেখে আমরিন বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে, তো আমি কি করব? আমরিন বেগম সাথে সাথে বলে ওঠে, আসলে ভাই আমি চাচ্ছিলাম পুতুলকে রওশাদের সাথে পাঠাতে। পুতুলকে রওশাদের সাথে পাঠানোর কথা শুনে মুহূর্তের মধ্যে রেগে যায় আরমান সাহেব। বলে ওঠেন, না, আমি আমার অসুস্থ মেয়েকে কিছুতেই রওশাদের ভরসায় বিদেশে পাঠাতে পারবো না। আমাকে ক্ষমা করবেন ভাবি। এদিকে আরমান সাহেবের সোজাসাপটা কথায় আমরিন বেগম কি বলবেন বুঝে উঠতে পারছিলেন না। তখন মুসলিমা বেগম এর দিকে তাকায়। মুসলিমা বেগম দীর্ঘশ্বাস ফেলে আরমান সাহেবকে উদ্দেশ্য করে বলে ওঠে, আরমান, পুতুল তোর মেয়ে ঠিকই, কিন্তু এখন পুতুল এই রওশাদ দাদু ভাইয়ের বউ। কথায় আছে, বিয়ের পর মেয়ের উপর বাপের বাড়ির কারো অধিকার থাকে না। তাও যে আমরা তোর কাছে অনুমতি চাইতে এসেছি, এটাই অনেক বড় কথা। পুতুল রওশাদ দাদু ভাইয়ের সাথে যাবে, আর কালি যাবে। ব্যাস, এই বিষয়ে আর কোনো কথা নয়। আমি কোনো কথা শুনবো না এ বিষয়ে। এখানেই শেষ। এদিকে মায়ের মুখে এত বড় সংলাপ শুনে আরমান সাহেব অবাক হয়ে মায়ের দিকে তাকায়। তবে মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছিল না। আর বলবেই বা কিভাবে? মুসলিমা বেগম তো ভুল কথা বলেননি। আমাদের সমাজেই তো নিয়ম, বিয়ের পরে মেয়ের উপর বাপের বাড়ির কারো অধিকার থাকে না। এই সমাজে বাধা কড়াকড়িতে পড়ে যে কত পিতার বুকে হাহাকার বইছে, আরমান সাহেব আজ ধীরে ধীরে টের পাচ্ছেন। আমরিন বেগম আরমান সাহেবকে এবার উদ্দেশ্য করে বলে ওঠে, ভাই কিছু মনে করবেন না। আপনি তো রওশাদকে ভালো করেই চেনেন। তাছাড়া রওশাদ পুতুলের খুব ভালোভাবেই খেয়াল রাখবে। তাছাড়া আপনিও তো পুতুলের ভিসা, পাসপোর্ট সবই করিয়েছিলেন ওকে উন্নত মানের চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার জন্য বিদেশে। তবে মাঝখানে অসুস্থতার জন্য আপনি যেতে পারেননি। তবে এখন তো আপনার শরীর খুব একটা সুস্থ না যে আপনিও পুতুলকে নিয়ে বিদেশে যাবেন। এর থেকে ভালো রওশাদের সাথে পুতুলই যাক। কথাগুলো বলে আমরিন বেগম আশাভরা চোখে আরমান সাহেবের দিকে তাকিয়ে থাকেন। আরমান সাহেব মুখ কালো করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি আর কি বলবো? যা বলার তো একজন বলেই দিয়েছে। মেয়ের উপর নাকি আমার কোনো অধিকার নেই। তবে একটা কথা তোমরা কান খুলে শুনে রাখো, আমার মেয়ের যদি কোনো রকম ক্ষতি হয় তাহলে আমি কিন্তু কাউকে ছাড়বো না। কথাগুলো বলেই একবার মুসলিমা বেগমের দিকে তাকিয়ে হনহন করে রুম থেকে বেরিয়ে যান আরমান সাহেব। উনি বেরিয়ে যেতে আমরিন বেগম এবং মুসলিমা বেগম যেন হাঁপ ছেড়ে বাঁচেন। অন্তত পক্ষে রাজি তো হয়েছে। রাত 9টায় রওশন কেবল বাড়ি ফিরেছে বিমানবন্দরের কিছু ফর্মালিটি পূরণ করে। বাড়ি এসেই রুমে গিয়ে রওশাদ নিজের ব্যাগপত্র লাগেজ গোছাতে শুরু করে। আমরিন বেগম এতক্ষণে ওষুধপত্র খাইয়ে আজ একটু তাড়াতাড়ি পুতুলকে ঘুম পাড়িয়ে দিয়েছে। কাল কত দূর জার্নি করবে, তাই তাড়াতাড়ি ঘুমানোই শ্রেয়। রুমে এসে রওশাদকে ব্যাগ গোছাতে দেখে বলে ওঠে আমরিন বেগম, তুই আমাকে আগে একটু মনে করিয়ে দিবি না? তাহলে আমি পুতুলের জিনিসপত্র গুছিয়ে রেখে দিতাম। পেছন থেকে আমরিন বেগমের কথা শুনে রওশাদ স্তব্ধ হয়ে পেছনে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে ওঠে তার মাকে, মা পাগলামি করো না। পুতুলকে আমার সাথে নেওয়া বোকামি ছাড়া আর কিছুই না। আমরিন বেগমও রাগী কণ্ঠে বলে ওঠে, আমি পাগলামি করছি? পাগলামি তো তুই করছিস। তুই চলে গেলে পুতুলের কি হবে ভেবে দেখেছিস? সাথে সাথে রওশাদ প্রতি উত্তরে বলে ওঠে, এসব নিয়ে তুমি চিন্তা করো না মা, আমি সব ব্যবস্থা করেই যাচ্ছি। আমি একটি মেড হায়ার করেছি পুতুলের জন্য। কাল থেকে সে কাজে জয়েন করবে, পুতুলের সমস্ত খেয়াল রাখবে। এবার আমরিন বেগম রওশাদের কথায় চাচ্ছিল্যের হাসি দিয়ে বলে ওঠে রওশাদকে, তুই কি মনে করেছিস রওশাদ আমি পুতুলের খেয়াল রাখতে পারবো না? আমি এজন্য তোকে পুতুলকে নিয়ে যেতে বলছি না। বলছি কারণ তোদের সবে বিয়ে হয়েছে। এর মধ্যে পুতুলকে রেখে তুই বিদেশে চলে গেলে আশেপাশে অনেক মানুষ পুতুলকে নিয়ে হাজারটা কথা শোনাবে। পুতুল তো নিষ্পাপ একটা মেয়ে, ও কি এগুলোর যোগ্য? তুই বল। কথাগুলো বলতে না বলতে আমরিন বেগমের চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। রওশাদ চুপচাপ দাঁড়িয়ে থাকে। এবার কি বলবে সে বুঝে উঠতে পারছে না।
এদিকে আমরিন বেগম আর কথা না বাড়িয়ে নিজের রুমের দিকে চলে যায়। বিছানায় গভীর নিদ্রায় ঘুমিয়ে আছে পুতুল। রওশাদ ধীরে ধীরে পুতুলের কাছে গিয়ে বসে। ঘরে শুধু একটা ডিম লাইট জ্বলছে। জানালা থেকে পূর্ণিমা চাঁদের আলো এসে পুতুলের মুখ বরাবর পড়ছে। ঠান্ডা বাতাসে যেন পরিবেশটা আরো রোমাঞ্চকর হয়ে উঠেছে রওশাদের কাছে। আর রওশাদ এক নজরে পুতুলের পানে চেয়ে আছে, যেন মনে হচ্ছে স্বর্গ থেকে নেমে আসা কোনো অপ্সরা গভীর নিদ্রায় মত্ত হয়ে আছে। রওশাদ এবার ধীরে ধীরে হাত উঠিয়ে পুতুলের মুখে পুড়ে থাকা চুলগুলো কানের পিছনে গুজে দেয়। মনে মনে ভাবতে থাকে রওশাদ, পুতুল পরি, আমি আসলে কি করতে পারি বল? আমি চেয়েছিলাম তোকে সব বিপদ থেকে আগলে রাখতে, সমস্ত কষ্ট থেকে আগলে রাখতে, কিন্তু শেষে আমি নিজেই একইভাবে তোকে একই কারাগারে বন্দি করতে যাচ্ছি না তো। সকাল 6টা। রওশাদ তড়িঘড়ি করে নিজের সমস্ত জিনিসপত্র গাড়িতে তুলছে। আমরিন বেগম পুতুলকে রেডি করিয়ে নিয়ে বাইরে চলে এসেছে। সাদা থ্রি পিস এবং মাথায় সিম্পলভাবে ওড়না দিয়ে রয়েছে পুতুল। তেমন কোনো জাঁকজমকভাবে সাজগোজ ছাড়াই পুতুলকে শুভ্র পরীর মতো লাগছে। রওশাদ কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকে পুতুলের দিকে। এদিকে পুতুল প্রচুর খুশি, কারণ রওশাদের সাথে ভিন দেশে যাবে বলে। এদিকে আকরাম সাহেবও কাজের লোকদের দিয়ে লাগেজপত্র গাড়িতে তুলিয়ে দেয়। আর আকরাম রওশাদকে বলে ওঠে, তোরা কি যেতে পারবি নাকি আমিও যাব এয়ারপোর্ট পর্যন্ত? অতি উত্তরে রওশাদ বলে ওঠে, না বাবা, তার কোনো দরকার নেই, আমরা চলে যেতেই পারবো। এদিকে মুসলিমা বেগম এসে পুতুলের কপালে চুমু দিয়ে দোয়া করে ফুঁ দিয়ে দেয়। মুসলিমা বেগম বলে ওঠে, সাবধানে যেও পুতুল, আর স্বামীর কথা মেনে চলবে। পুতুলও মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায়। পুতুল এরপর এদিকে ওদিকে তাকিয়ে বাবাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও আকরাম সাহেবকে দেখতে পায় না পুতুল। পুতুলের মন অনেক খারাপ হয়ে যায়। রওশাদ গাড়ির দরজা খুলে পুতুলকে বসতে বলে। পুতুল আবারও একবার চারপাশে চোখ বুলিয়ে মনটা খারাপ করেই গাড়িতে বসে যায়। গাড়ি স্টার্ট দিতে দরজার সামনে গম্ভীর মুখে আরমান সাহেব এসে দাঁড়ায়। পুতুলের বাবাকে দেখে পুতুল খুবই খুশি হয়ে যায়। আর পুতুল খুব খুশি হয়ে বাবাকে বিদায় জানায় হাত নাড়িয়ে নাড়িয়ে। বলে ওঠে পুতুল, বাবা আমি যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো, আমি খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসবো বাবা। এবার আরমান সাহেব গম্ভীর মুখটা কাটিয়ে মুচকি হেসে হাত নাড়িয়ে পুতুলকে বিদায় দেয়। মেয়েটা যে তার বড্ড আদরের। যদি রওশাদের সাথে গিয়ে পুতুলের ভালো চিকিৎসা হয় আর পুতুল সুস্থ হয়ে ওঠে, তাহলে তাই হোক। এদিকে পেছন থেকে আকরাম সাহেব এসে কাঁধে হাত রেখে আরমান সাহেবকে সান্ত্বনা দেয়। আর নীরবেই আরমান সাহেবের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। চশমা খুলে পানি মুছে নিয়ে আবার বাড়ির দিকে চলে যায়। প্রায় আধা ঘন্টা ড্রাইভ করে রওশাদ পুতুলকে নিয়ে বিমানবন্দরে পৌঁছায়। ভেতরে ঢুকেই পুতুল বারবার পিছনের দিকে তাকায়। পরক্ষণেই পুতুল জোরে শব্দ করে কান্না শুরু করে দেয়। এদিকে হঠাৎ পুতুলের কান্না দেখে রওশাদ হকচকিয়ে যায়। ততক্ষণে পুতুলের কান্না দেখে আশেপাশের লোকগুলো বিরক্তি নিয়ে পুতুলের দিকে তাকায়। মুহূর্তেও আশেপাশের লোক জড়ো হয়ে যায়। রওশাদ পুতুলকে থামানোর অনেক চেষ্টা করছে, তবে এত লোক জড়ো হইতে দেখে পুতুল আরো আতঙ্কিত হয়ে কাঁদতে থাকে। রওশাদ এটা বুঝতে পেরে সবাইকে ধমক দিয়ে সরে যেতে বলে। লোকজনেরাও রওশাদের ধমক খেয়ে চলে যায় সেখান থেকে। রওশাদ আলতো করে পুতুলের হাত ধরে পাশে থাকা চেয়ারে বসায়। পুতুল এখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রওশাদ পুতুলকে নিজের দিকে ঘুরিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে পুতুল পরি, কাঁদছিস কেন? পুতুল সাথে সাথেই বলে ওঠে, বাবার কথা মনে পড়ছে, আমি বাবার কাছে যাব রওশাদ ভাই। রওশাদ হাতে হাতে পকেট থেকে রুমাল বের করে পুতুলের চোখের পানি মুছিয়ে দিয়ে বলে ওঠে, বাবার কাছে যাবি তো ঠিক আছে, কিন্তু তোকে তো আগে সুস্থ হতে হবে। তুই যদি অসুস্থ হয়ে বাবার সামনে দাঁড়াস, তাহলে তোর বাবা খুশি কি হবে? হবে না। তাই তোকে সুস্থ হয়ে বাবার কাছে যেতে হবে, তাহলে বাবা অনেক খুশি হবে। কি রে পুতুল পরি, এবার আমার কথা বুঝতে পারছিস? পুতুল চোখের পানি মুছতে মুছতে মাথা নেড়ে হ্যাঁ জানায়। রওশাদ পুতুলের মাথাটা নিজের কাঁধে রাখে। ফ্লাইট আসতে এখনো অনেকটা বাকি রয়েছে। এদিকে পুতুল রওশাদের কাঁধে মাথা রেখে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। ইতিমধ্যেই ঘোষণাও হয়ে যায় কিছু সময়ের মধ্যে ফ্লাইট, আর তাই তারা যে যার বসার সিটে বসে পড়ে যেন। তখন রওশাদ একবার পুতুলের দিকে তাকায়। পুতুল তো রওশাদের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। তাই রওশাদ কোনো কিছু চিন্তা না করেই পুতুলকে কোলে তুলে নেয়।
যা দেখে এয়ারপোর্টে সবাই হাঁ করে তাকিয়ে আছে। তবে এসবের দিকে রওশাদের কোনো ভ্রুক্ষেপ নেই। কে কি বলবে আর কে কি ভাববে সেসব নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে তো ঘুমন্ত পুতুলকে কোলে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের এয়ারপোর্টে আনাচে কানাচে বিলেতি মানুষের ছড়াছড়ি। এখানে কেউ এসে নিজের ফ্লাইটের জন্য অপেক্ষা করছে, আবার কেউ বা আত্মীয়দের রিসিভ করার জন্য অপেক্ষা করছে। ঠিক এমনভাবে ওয়েটিং সেন্টারে দাঁড়িয়ে আছে তিনজন নমুনা। এদের মধ্যে দুজন ছেলে আর একটি মেয়ে। মাঝের ছেলেটার হাতে সাইনবোর্ডে লেখা আছে রওশাদ বুইরা। এবার আসা যাক তাদের পরিচয় পর্বে। প্রথম ছেলেটির নাম ক্যাসপার অ্যাডাম, আর সাদা চামড়ার এই কালো জ্যাকেট পরোয়া ক্যাসপার অ্যাডাম একজন যুবক। মাঝখানের ছেলেটির নাম জাহিদ আরমান, সাদা ফরমাল ড্রেস পরোয়া জাহেদ খান বাংলাদেশি। পাশের মেয়েটার নাম সেজেল। মা একজন ভারতীয় হলেও বাবা সুইজারল্যান্ডের বাসিন্দা। সেই সূত্রে ধরে সেজেল সুইজারল্যান্ডেই থাকে। মেয়েটির পরনে লেডিস জিন্স প্যান্ট আর উপর কালো লেদার জ্যাকেট। এদিকে প্রায় 14 ঘন্টা জার্নি করে রওশাদ শেষমেশ এয়ারপোর্টে নেমেছে। এক হাতে রয়েছে লাগেজপত্র, আর অন্য হাতে পুতুলের হাত শক্ত করে চেপে ধরে এগিয়ে যেতে যেতে চারপাশটা লক্ষ্য করছে। আর পুতুলও রওশাদের পিছন পিছন চলছে চুপচাপ। মাঝে মধ্যে অবাক চোখে আশপাশে থাকা মানুষদের হাঁ করে দেখছে। ক্যাসপার, জাহিদ এবং সেজেল রওশাদকে দেখতে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে ছুটে আসে। জাহিদ জোরে শব্দ করে বলে ওঠে, হেই ব্রো, আমাদেরকে না জানিয়ে বিয়ে করতে গিয়েছিলি? তুই কি ভেবেছিস আমাদের থেকে এটা লুকিয়ে যাবি আর আমরা জানতেও পারবো না? কিন্তু আন্টি তো সব কিছু বলে দিয়েছে আমাদেরকে। তা আমাদের ভাবি কোথায় দেখছি না তো। এদিকে জাহিদের বকবকানিতে রওশাদের কোনো ভ্রুক্ষেপই হয় না, সাঁই হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু সেজেল হঠাৎ রওশাদের পেছনে গুটিসুটি মেরে থাকা পুতুলকে খেয়াল করে। সেজেল কিছুটা অবাক হয়ে পুতুলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ওয়াও, কি কিউট বেবিটা, কার এটা? ক্যাসপার এতক্ষণই চুপচাপ ছিল। ক্যাসপার সদ্য বাংলা শিখেছে নতুন, তবে ইংরেজি সাহেব এখনো ভাঙা ভাঙা শব্দে বাংলা উচ্চারণ করে। ক্যাসপার সেজেলের কথা শুনে ভাঙা ভাঙা শব্দে বলে ওঠে, রওশাদ, এই মেয়েটা খেই রওশাদ। রওশাদ তাদের প্রশ্নে কি বলবে কিছু বুঝে উঠতে পারে না। এই তিন যে নমুনা তার কাছে যদি কোনো রকমে জানতে পারে পুতুলি তার বউ, তাহলে কুরুক্ষেত্র বেঁধে যাবে। রওশাদ এইটুকু মেয়েকে কেন বিয়ে করেছে? ব্লা ব্লা। রওশাদকে চুপ থাকতে দেখে জাহিদ ভ্রুকুচকে জিজ্ঞেস করে ওঠে, কি রে রওশাদ, কিছু বলছিস না কেন? এনিওয়ে, তুই কোথাও আবার বিয়ে করে বউয়ের সাথে বাচ্চা ফিরতে নিয়ে আসিসনি তো? কথাগুলো বলেই তিনজন আবার হা হা করে হাসতে থাকে। রওশাদের এবার প্রচণ্ড রাগ হচ্ছে। এই তিন নমুনা সবসময় ওকে এভাবে টিচ করে। পুতুল পিছন থেকে বেরিয়ে এসে রাগী কণ্ঠে তাদের বলে ওঠে, আমি মোটেও বাচ্চা না, দাদি বলেছে আমি অনেক বড় হয়ে গেছি, আমার বিয়েও হয়ে গিয়েছে, আর রওশাদ ভাইয়া আমার পুতুল বর। এদিকে পুতুলের কথা শুনে রওশাদ বেশ গেঁড়াগলেই পড়ে যায়। নাক মুখ টান টান করে তিনজনের দিকে তাকায়। ক্যাসপার এখনো পুতুলের কথা বুঝতে না পেরে জিজ্ঞেস করে ওঠে, হেই, হোয়াট ইজ ফুটুল বর? আর ক্যাসপারের কথায় পুতুল ভেঙচি কেটেই বলে ওঠে, ফুটুল বর না, পুতুল বর। কিন্তু ক্যাসপার এরপরও পুতুলের কথা ধরতে পারেনি। চোখ মুখ কুঁচকে জাহিদ এবং সেজেলকে জিজ্ঞেস করে ওঠে, হোয়াট ইজ ফুটুল বর? এবার জাহিদ এবং সেজেল রাগী দৃষ্টিতে ক্যাসপারের দিকে তাকায়। সেজেল দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আব্বে ইংরেজ সাহেব, তোকে সব পরে বোঝাবো, আগে রওশাদ এই বুইড়াকে দেখে নেই। একে তো আমাদের না জানিয়েই বিয়ে করে নিয়েছে, তার উপর হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করেছে। বলেই জাহিদ এবং সেজেল দুজন রওশাদকে চেপে ধরে। ক্যাসপার যদি কিছুই বুঝতে পারে না, তবুও রওশাদকে সে ধরে, কারণ তার বন্ধুরা সবাই যখন রওশাদকে চেপে ধরেছে তাহলে কিছু একটা নিশ্চয়ই আছে, তাই সেও চেপে ধরে। এদিকে সবাই মিলে রওশাদকে চেপে ধরাতে পুতুল রেগে যায়। রেগে মেগে ওদেরকে বলতে থাকে, এই এই পচা লোকগুলো, ছাড়ো ছাড়ো আমার পুতুল বরকে, ছাড়ো বলছি। তিনজনের চাপাচাপিতে রওশাদ বেশ বিরক্ত হয়ে জোরেই ধমকে ওঠে, স্টপ ইট। আবার তারপরেই হঠাৎ শান্ত হয়ে বলে ওঠে, আচ্ছা এখন তোরা থাম, আগে আমি বাড়ি যাই, তারপর তোদেরকে সবকিছুই বুঝিয়ে বলছি। তিনজন রওশাদের কথায় রাজি হয়ে যায়। সুইজারল্যান্ডে বেশ লাক্সারি ফ্ল্যাট রয়েছে তাদের। সোফায় বসে আছে রওশাদ,
আর রওশাদকে ঘিরে রেখেছে সেজেল, জায়েদ এবং ক্যাসপার জেরা করছে। রওশাদের পাশে বসে আছে পুতুল, গভীর মনোযোগ দিয়ে সবকিছু পর্যবেক্ষণ করছে। এদিকে রওশাদের মুখ থেকে সবকিছু শোনার পর তিনজনেই হাসিতে ফেটে পড়ে। জায়েদ তো রওশাদকে নিয়ে ঠাট্টার গান শুরু করে। 30 বছর বয়সে আমার দোস্তের যৌবনে ঘরে সারা, যৌবনের দায়ে দোস্ত আমার বাচ্চা করেছে বিয়া। রওশাদ বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয় গানটা শুনে। পাশ থেকে তো আবার ক্যাসপার দাঁড়িয়ে বলে ওঠে, হোয়াট ইজ যৌবনের সারা, সারা ইজ দিস মাই গার্লফ্রেন্ড লারা। ক্যাসপারের পশ্চাদে বরাবর একটা জোরে লাথি দিল। জাহিদ বলে ওঠে লাথি দিয়ে, শালা তোর কয়টা গার্লফ্রেন্ড? ক্যাসপার নিজের পশ্চাৎ দিয়ে দলতে দলতে মুখ কাচুমাচু করে বলল, বেশি না তো। আমার এই 30 বছর যৌবনে সেঞ্চুরি করা তো স্বাভাবিক বিষয়, তাও আমি হাফ সেঞ্চুরি করেছি। তখন সেজেল কটাক্ষ করে বলে ওঠে ক্যাসপারকে, হ্যাঁ হ্যাঁ, তা ওটা কেন বাদ রাখলি, সেঞ্চুরিটাও করে ফেল। ক্যাসপার এবার বেশ লজ্জাময় ভঙ্গিমায় বেশ কিউট ভাবে বলে উঠল, না থাক, আমার লজ্জা করে। ক্যাসপার এই কথাই সেজেল আর জায়েদ দুজনের মাথায় হাত দিয়ে বসে পড়ে। ক্যাসপার যে 1 নাম্বার প্লে বয় সেটা এই শহরে সবাই জানে। সে নাকি আবার লজ্জাও পায়। রওশন এবার সবার দিকে তাকিয়ে বেশ শক্ত কণ্ঠেই বলে ওঠে, এবার তোরা যা, অনেক দেরি হয়ে গিয়েছে, এবার যে যান নিজের বাড়ি যা। জায়েদ সাথে সাথে ভ্রু কুঁচকে রওশদকে বলে ওঠে, এই জন্যই তো তোকে বইরা খাটাস বলি, শালা রং ঢং বলতে তো কিছুই নেই তোর মধ্যে। কোথায় একদিন পর সব বন্ধুরা মিলে একটু হাসি ঠাট্টা করবো তা না, তুই আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছিস। রওশাদ তখন হতাশ হয়েই বলে ওঠে, আরে অনেক রাত হয়েছে তাই তো তোদের বললাম, আর এতে এত ইমোশনাল ব্ল্যাকমেল করার কি আছে। তখন সেজেল জায়েদকে উদ্দেশ্য করে বলে ওঠে, আরে জায়েদ বুঝিস না, রাত গভীর হয়েছে, দোস্তের যৌবনে লাড়া দিয়েছে, বউয়ের সাথে ইন্টু পিন্টু করবে, তাই আমাদের চলে যেতে বলছে। জায়েদ সাথে সাথে বলে ওঠে, আচ্ছা বউ পেয়ে আমাদের কি ভুলে গিয়েছে? কি রে বইরা, কদ্দূর? রওশাদ এবার প্রচন্ড রেগে ধমকের সুরে বলে ওঠে তাদেরকে, হেই স্টপ ইট ননসেন্স, কি সব আজে বাজে কথা বলছিস তোরা? রওশাদের ধমকে এবার সবাই চুপ হয়ে যায়। কিছুক্ষণ নীরবতা ভেঙে সেজেল আবার বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ আমরা চলে যাচ্ছি, কিন্তু তার আগে ভাবির সাথে একটু কথা তো বলতে দে। কথাটা রওশাদকে বলেই সেজেল পুতুলের কাছে এগিয়ে যায়। পুতুল হাতে পুতুল নিয়ে বসে আছে চুপচাপ। সেজেল পুতুলের গাল টেনে বলে ওঠে, ওয়াও কত কিউট, আমি তো পুরো তোমার উপর ক্রাশ খেয়ে গেছি সোনা। পুতুল মৃদু হেসে বলে ওঠে, তুমিও অনেক সুন্দর দেখতে আপু, অনেক কিউট, একেবারে আমার পুতুলের মতো। সেজেল পুতুলের কথা শুনে মুচকি হেসে বলে ওঠে, তাই? কিন্তু আমার থেকে তো তুমি আরো কিউট। জাহিদ এবার ঠাট্টা স্বরে সেজেলকে বলে ওঠে, সাজনা ডাটা, আমি ঠিকই ধরেছিলাম, তুই একটা লেসবিয়ান। আমার আগে থেকেই তোর উপর সন্দেহ ছিল, এই জন্য তো জীবনে একটাও প্রেম করিসনি তুই। এদিকে জাহিদের কথা শুনে সেজেল তো রাগে ফুলে ওঠে, জাহিদকে মারার জন্য ছুটতে শুরু করে। জাহিদ সেজেলের থেকে বাঁচতে রওশাদের পেছনে গিয়ে লুকায়। রওশাদ এমনিতেই ক্লান্ত, তার উপর জুটেছে এই 3 নমুনা। এবার বেশ বিরক্ত হয়ে তিনজনকে দরজা দিয়ে বের করে দেয়। ক্যাসপার মুখ কাচুমাচু করে বলে ওঠে, যা বাবা, যা করার তো তোরাই করলি, আমি তো কিছুই করিনি, তাহলে আমাকে কেন বের করলো? এবার জায়েদ হাত দিয়ে ইশারা করে ক্যাসপারকে সামনে ডাকলো, তারপর তার মাথায় টোকা দিয়ে বলল, তোর এই গোবর ভর্তি মাথায় এত কিছু ঢুকবে না রে, যাও এবার বাড়ি গিয়ে গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করো। ক্যাসপার সাথে সাথে বলে ওঠে, হোয়াট ইজ ই গোবর ভর্তি? জায়েদ সেজেল এবার ক্যাসপারের প্রতি প্রচন্ড বিরক্ত হয়, আর ক্যাসপারকে পাত্তা না দিয়ে যে যায় হাঁটা লাগায়। পিছন থেকে ক্যাসপার আকুতির স্বরে বলতে থাকে, হেই সেজেল, তুই তো বল, হোয়াট ইজ ই গোবর ভর্তি? এদিকে রওশাদ 3 নমুনাকে বের করে প্রথমেই ফ্রেশ হয়ে জামা কাপড় বদলে নেয়। পুতুল এখনো চুপচাপ বসে আছে সোফায়। রওশাদ পুতুলের কাছে গিয়ে বলে ওঠে, পুতুল পরি, যা গোসল করে আয়। পুতুল রওশাদের দিকে তাকিয়ে সাথে সাথেই বলে ওঠে, কিন্তু পুতুল বর, আমি তো একা গোসল করতে পারি না, বাড়িতে থাকতে কাকিমণি করিয়ে দিত গোসল। পুতুলের কথা শুনে রওশাদ কি বলবে বুঝে উঠতে পারে না। এখন তো বাড়ির মেড মিস ব্রিগেঞ্জাও এখানে নেই, সে থাকলে তাকে বলতো পুতুলকে গোসল করিয়ে দিতে। রওশাদ এক মুহূর্ত চুপ করে থাকে, পরক্ষণেই নরম গলায় বলে ওঠে পুতুলকে, আচ্ছা ঠিক আছে, আমি বাইরে থাকবো, তুই নিজের মতো করে ধীরে ধীরে গোসল করিস, ভয় পেলে ডাকিস।
রওশাদের কথা শুনে পুতুল মাথা নেড়ে রাজি হয়। রওশাদ বাথরুমের দরজায় পাশে দাঁড়িয়ে থাকে। পুতুল বাথরুমের ভিতরে চলে যায়। রওশাদ এবার রুমের সোফায় বসে গা এড়িয়ে দিয়ে ফোনটা ঘাঁটতে শুরু করে। তখনই বাথরুম থেকে পুতুল চিৎকার করে ওঠে। রওশাদ তড়িঘড়ি করে কি হয়েছে দেখার জন্য ভিতরে চলে আসে, কিন্তু ভিতরে এসেই রওশাদ হতবাক হয়ে যায়। পুতুলের পরনে শুধুমাত্র একটা টাওয়াল। পা পিছলে নিচে পড়ে যাওয়ায় পুতুল চিৎকার করে উঠেছিল। পিছনে ফিরে রওশাদকে দেখে পুতুল ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে বাচ্চাদের মতো করে, আর ভেজা শরীর নিয়ে রওশাদকে জড়িয়ে ধরে। এদিকে রওশাদ এখনো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সবকিছু যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। পুতুলের শরীরের স্পর্শ যেন রওশাদকে উন্মাদ করে তুলেছে। পুতুল মাথা তুলে রওশাদের দিকে তাকিয়ে বলে ওঠে, পুতুল বর, আমি পড়ে গিয়েছি, দেখো অনেক ব্যথা পেয়েছি আমি এখানে। কথাটা বলেই পুতুল নিজের হাত দেখায়। বেশ কিছুটা ছাল উঠে গিয়েছে। রওশাদ এটা দেখে খুব ঘাবড়ে যায়। তাড়াতাড়ি করে পাশে থাকা শুকনো একটা টাওয়াল দিয়ে পুতুলের চুলগুলো সুন্দর মতো করে মুছিয়ে দেয়। এরপর রুমে গিয়ে সে সোফায় বসিয়ে দেয় পুতুলকে। রওশাদ কেবিন থেকে ফার্স্ট এড বক্সে বের করে পুতুলের পাশে বসে। পুতুল পরনে এখনো কেবলমাত্র পিঙ্ক কালারের সেই টাওয়ালটি। এদিকে রওশাদ যতটা পারছে পুতুলের দিকে না তাকিয়ে কাজ করার চেষ্টা করছে। অ্যান্টিসেপটিক বের করে পুতুলের হাতে লাগাতে যাবে, ঠিক তখনই পুতুল নিজের হাত টান দিয়ে সরিয়ে নেয় আর ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে রওশাদকে, না না, আমি এই পচা ওষুধ লাগবো না ভাইয়া, খুব ব্যথা করে। রওশাদ সাথে সাথে বলে ওঠে, পুতুল জেদ করিস না পুতুল পরি, আমি তোকে ব্যথা দেব না একদম। কিন্তু পুতুল কিছুতেই রাজি হয় না ওষুধটা লাগাতে। ফলে পুতুল দৌড়ে গিয়ে পালাতে যাবে, তবে রওশাদ তার আগেই শক্ত করে তার হাতটা ধরে নেয়। পুতুল কাঁদতে কাঁদতে রওশাদের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। এদিকে রওশাদও পুতুলকে ওষুধ না লাগিয়ে যেতে দেবে না। এই টানাটানির মধ্যে হঠাৎ করে পুতুলের টাওয়ালটি খুলে যায়, আর পুতুল ঠোঁট কামড়ে রওশাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। আর রওশাদ হাঁ করে তাকিয়ে আছে পুতুলের দিকে। পুতুলের শরীরে এখন একটাও সুতো মাত্র নেই। পুতুলকে দেখে রওশাদ ঢোক গিলতে থাকে আর পা থেকে মাথা পর্যন্ত কয়েকবার দেখে নেয় পুতুলকে। পরক্ষণে চোখটা বন্ধ করে নিচে থাকা তাওয়াল নিয়ে পুতুলের গায়ে পেঁচিয়ে দেয়। আর পুতুল তখনও ড্যাব ড্যাব করে তাকিয়ে রওশাদকে জিজ্ঞেস করে অবাক হয়ে, পুতুল বর, ও পুতুল বর, তুমি চোখ বন্ধ করে আছো কেন? রওশাদ মনে মনে ভাবে, না, এই মেয়ে দেখছি আমাকে পাগল করেই ছাড়বে। রওশাদ পিছন ফিরে পুতুলকে বলে ওঠে, পুতুল, তুই আগে গিয়ে জামা কাপড় পরে আয়, আমাকে কি পিঙ্কি পবি দিয়েছিলি মনে আছে তো? পুতুল এবার আর কথা বাড়ায় না। রওশাদের কথা মতো গিয়ে জামা কাপড় পরে আসে। কিছুক্ষণ পরও রওশাদ এখনো পুতুলের চোখে চোখ রাখতে পারছে না, আর কোনো কথাও বলতে পারছে না। তা দেখে পুতুলের মনটা খারাপ হয়ে যায়। পুতুল ঠোঁট ফুলিয়ে রওশাদের কাছে গিয়ে বসে আর দু হাত দিয়ে রওশাদের মুখটা আলতো করে নিজের দিকে ফিরিয়ে নেয়। রওশাদ এতে বেশ অবাকই হয়। পুতুল বেশ অভিমানী স্বরে বলে ওঠে রওশাদকে, তুমি আমার সাথে কেন কথা বলছো না পুতুল বর? আমি কিন্তু এবার প্রচন্ড রাগ করব। রওশাদ এবার কিছু না বলে পুতুলকে নিজের কাছে নিয়ে কোলে বসিয়ে বলে, তুই যে আমাকে এত জ্বালাচ্ছিস, এখন আমি যদি কিছু করে বসি তখন তুই কাঁদবি না তো? তখন পুতুল বলে ওঠে সাথে সাথে, যা বাবা, আমি আবার তোমায় কোথায় জানালাম? পুতুলের কথা শেষ হওয়ার সাথে সাথেই রওশাদ পুতুলকে খাটের উপর শুইয়ে দিয়ে আবারও পুতুলের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। রওশাদ এবার নিজেকে আর সামলাতেই পারেনি। পুতুল চোখ বড় বড় করে রওশাদের দিকে তাকায়। রওশাদকে এবার নিজের থেকে দূরে সরানোর চেষ্টা করে পুতুল, কিন্তু রওশাদ এখন নিজের মধ্যেই নেই। গভীরভাবে পুতুলের ঠোঁটে চুম্বন করতে থাকে। ফলে পুতুলের সেদিনের কথা মনে পড়ে যায় আর ভয়ে ছিটিয়ে যায়। আর সহ্য করতে না পারে ছটপট করতে করতে এক সময় পুতুল জ্ঞান হারিয়ে ফেলে। পুতুল অজ্ঞান হয়ে যাবার পর রওশাদে হুঁশ ফেরে। রওশাদ পুতুলের ঠোঁট ছেড়ে দিয়ে গালে হাত দিয়ে বারবার ডাকতে থাকে পুতুলকে। সকাল 7টা। সুইজারল্যান্ডের সকালটা বেশ নিস্তব্ধ। দূরে বরফে ঢাকা পাহাড়গুলো সূর্যের প্রথম আলোয় হালকা সোনালি হয়ে উঠেছে। জানালার বাইরে লেকের উপর ভাসছে পাতলা কুয়াশা, সাথে হালকা ঠান্ডা বাতাসে পর্দাগুলো দুলছে। এই নিস্তব্ধতার মাঝেই পুতুলের ঘুম ভাঙে। চোখ খুলে তাকায় জানালার দিকে। হালকা সূর্যের আলো চোখে লাগে পুতুলের, কিন্তু মনটা এখনো অচেনা ভয়ের মধ্যে রয়েছে। পুতুলের কাল রাতের কথা মনে পড়লে আর মনের নিজের ঠোঁটে হাত রেখে চারপাশে একবার তাকায়।
না, রওশাদ এখন কোথাও নেই। ঠিক সেই সময় দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে মিস ব্রিগেনসা। আর তার হাতে রয়েছে পুতুলের জন্য ব্রেকফাস্ট ট্রে। ব্রেকফাস্টের ট্রেটা বেড সাইডে টেবিলের উপর রেখে ইংরেজিতে বলে ওঠে মিস ব্রিগেনসা, স্যার আপনাকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে ওষুধগুলো খেয়ে নিতে বলেছে। কথাটা বলেই মিস ব্রিগেনসা রুম থেকে বের হয়ে যান। আর পুতুল হাঁ হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মিস ব্রিগেনসা এতক্ষণ যে কি বলেছে তা পুতুল একটুও বুঝে উঠতে পারেনি। পুতুল তো অবাক হয়ে বেডের উপর বসে রওশাদের রুমের চারপাশটা পর্যবেক্ষণ করতে থাকে। রওশাদের রুমটা নিখুঁতভাবে সাজানো, হালকা আলো, নরম কার্পেট আর দেয়ালে আধুনিকতার ছোঁয়া। কাঁচের ড্রেসিং টেবিলের ওপর সারি সারি দামি পারফিউমের বোতল ঝলবল করছে। আর পাশে ট্রেতে সাজানো ব্যান্ডের সাদা শার্টের কালেকশন। আর তার ঠিক পাশে চকচকে ঘড়ির বাক্স। ঘর জুড়ে মৃদু পারফিউমের ঘ্রাণ, যেন সবকিছুই ঝলমল করছে। পুতুল ধীরে ধীরে রওশাদের ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে যায়, চোখে একরাশ কৌতূহল, বাচ্চাদের মতো বিস্ময়। টেবিলের ওপর সারি সারি সাজানো দামি পারফিউমের বোতলগুলো যেন রঙিন খেলনা মনে হচ্ছে পুতুলের কাছে। একে একে বোতল খুলে গায়ে মাখতে শুরু করে পুতুল। কখনো ঘ্রাণ নিয়ে হাসে, কখনো আবার নিঃশব্দে তাকিয়ে থাকে। হঠাৎ হাতের ভারসাম্য হারিয়ে পা কোথাও আটকে যায় পুতুলের। আর সেই মুহূর্তে ধপ করে পড়ে যায় ড্রেসিং টেবিলের ওপর। একটা তীব্র শব্দে বোতলগুলো একে একে নিচে পড়ে ভেঙে যেতে থাকে। ঘর জুড়ে ছড়িয়ে পড়ে পারফিউমের তীব্র ঘ্রাণ। পুতুল ব্যথা পেয়ে নিজের হাতে কোণই ধরে নিচে বসে পড়ে আর বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। কান্নার কিছুক্ষণ পর পুতুলের নজর যায় ড্রেসিংয়ে সাজানো সাদা শার্টগুলোর দিকে। পুতুল কি যেন ভেবে আবার মুচকি হেসে ওঠে। আর একটা ছোটখাটো চেয়ার টেনে এনে তার উপর উঠে ট্রের ভেতর থেকে শার্টগুলো বের করে নিয়ে আসে। তারপর শার্টগুলোকেও ফেলে দেয় নিচে। আর সাথে সাজিয়ে নেয় ক্যানভাসের শাড়ি। ছোট ব্যাগ থেকে রং তুলি বের করে এক এক করে রঙে ডুবিয়ে শার্টগুলোর ওপর আঁকতে শুরু করে পুতুল। কোথাও ফুল, কোথাও আবার অদ্ভুত মুখ, আবার কোথাও শুধু রঙের চিটে, যেন নিজের মনে এলোমেলো ভাবগুলো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে সাদা কাপড়ের ওপর। হঠাৎ কি ভেবে পুতুল থেমে যায়। একটি শাড়ির উপর আঁকা মানব মুখমণ্ডলে আঙুল রেখে ধীরে ধীরে বলে ওঠে পুতুল, এটা আমার পুতুল বর। হাসছে আমার দিকে তাকিয়ে। কথাটা বলেই পুতুল খিলখিলিয়ে হেসে ওঠে। সকাল সকাল উঠেই রওশাদ কোম্পানিতে গিয়েছিল কিছু একটা কাজ চলে আসায়। ক্লান্ত রওশাদ বাড়িতে ঢুকে গা থেকে কালো কোটটা খুলে সোফার উপর রাখে। আর ঠিক তখন ব্রিগেঞ্জা এক গ্লাস পানি রওশাদকে এগিয়ে দেয়। রওশাদ গ্লাস নিতে নিতে জিজ্ঞেস করে ব্রিগেঞ্জাকে, পুতুলকে আপনি ওষুধটা খাইয়েছিলেন? সাথে সাথে ব্রিগেঞ্জা বলে ওঠে, হ্যাঁ, আমি আপনার বলা মতো ব্রেকফাস্ট সহ ওষুধগুলো ম্যামের রুমে দিয়ে এসেছি। রওশাদ তখন জলের গ্লাসটা হাতে রেখেই বলে ওঠে অবাক স্বরে ব্রিগেঞ্জাকে, আমি তো আপনাকে ওষুধটা খাইয়ে দিতে বলেছিলাম পুতুলকে। রওশাদের এরকম কথায় মিস ব্রিগেঞ্জা একটু অবাকই হয়। তার চোখে পুতুল বেশ যথেষ্টই বড়। এত বড় মেয়েকে সে কিভাবে খাইয়ে দেবে ওষুধ, যদি কিছু মনে করে? রওশাদ বিরক্তিতে কপালে হাত রেখে ভেবে ওঠে, ও শিট, আমি তো মিস ব্রিগেঞ্জাকে পুতুলের অসুস্থতার বিষয়ে কিছুই বলিনি। রওশাদ আর কথা না বাড়িয়ে হন্তদন্ত হয়ে রুমের সামনে চলে আসে। রুমের সামনে আসতেই পারফিউমে কড়া ঘ্রাণ রওশাদের নাকে আছড়ে পড়ে। রওশাদ ভ্রু কুঁচকিয়ে রুমের আলগা করে দরজা খুলে ফেলে। আর ভিতরে তাকাতে রওশাদের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। কারণ রুমের ভেতরে মেঝেতে রওশাদের দামি দামি পারফিউম, সানগ্লাস, ঘড়ির কালেকশন থাকা সমস্ত ঘড়ি নিচে ভেঙে গড়াগড়ি খাচ্ছে। আর তার পাশেই পুতুল আনমনে বসে সাদা শার্টগুলোর উপর ড্রয়িং করতে ব্যস্ত। এখানে সবকিছু মিলিয়ে প্রায় কোটি টাকার মতো জিনিস ছিল, যা সব পুতুল এক নিমেষে শেষ করে দিয়েছে। রওশাদ স্তব্ধ হয়ে এক পা করে রুমে প্রবেশ করে, মৃদু শব্দ করে বলে ওঠে, পুতুল। রওশাদের ডাকে পুতুল মাথা তুলে তাকায়, মুখে হাসি নিয়ে। ফর্সা গাল রঙে ভর্তি হয়ে গেছে, জামা কাপড়ও মেখে গেছে রঙে। পুতুল উচ্ছ্বসিত স্বরে বলে ওঠে রওশাদকে, তুমি এসেছো পুতুল বর? দেখো আমি কত সুন্দর করে ড্রয়িং করেছি। আর দেখো আমি তোমাকেও আঁকিয়েছি। দেখো, এটা তুমি আর তার পাশেরটা আমি। পুতুল খুশি মনে আঙুল দিয়ে রওশাদকে আঁকা ছবিগুলো দেখাতে থাকে। তবে রওশাদের চোয়াল রাগে শক্ত হয়ে যায়। শক্ত হাতে পুতুলকে হ্যাঁচকা টানে দাঁড় করিয়ে শক্ত করে পুতুলের কাঁধ চেপে ধরে। আর রাগী দৃষ্টিতে তাকায় রওশাদ। পুতুল এবার ভয়ে কান্না করেই ফেলে আর জিজ্ঞেস করে ওঠে, কি হয়েছে পুতুল বর? তুমি এত রেগে আছো কেন? ছাড়ো আমাকে, লাগছে আমার।
রওশাদ জোরে ধমকে স্বরে বলে ওঠে, কি করেছিস এটা আবার জিজ্ঞেস করছিস পুতুল? এবার রওশাদের ধমকে পুতুল আরো জোরে জোরে কান্না শুরু করে। এত শব্দ পেয়ে মিস বেগেনজা ছুটে আসে। রওশাদকে এত রেগে যেতে দেখে মিস বেগেনজা ভয় পেয়ে যায়। কি করবে ভেবে না পেয়ে ছুটে এসে টেলিফোন দিয়ে কাউকে কল করে। এদিকে পুতুল কান্না করতে করতে বলে ওঠে রওশাদকে, ছেড়ে দাও আমাকে, তুমি খুব পচা, আমি আমার বাবার কাছে যাব, বাবাকে তোমার নামে নালিশও করে দেব, তুমি খুব পচা, আর তোমার সাথে কথাও বলবো না। কথাটা বলেই পুতুল ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করে দেয়। এমনিতেই রওশাদ রেগে আছে, তার উপর পুতুলের কান্না রওশাদকে এবার বিরক্তির চরম পর্যায়ে নিয়ে যায়। রেগে রওশাদ পুতুলের গাল বরাবর হাত তোলে থাপ্পড় মারার জন্য। পুতুল নিজের এক চোখ খোলা রেখে রওশাদের এক হাতের দিকে তাকিয়ে কান্নার বেগ আরো বাড়িয়ে দেয়। রওশাদ কোনো মতে নিজের রাগ কন্ট্রোল করে হাত নামিয়ে মুষ্টিবদ্ধ করে দেয়ালে একটা ঘুষি মারে। কিছুক্ষণ পর রওশাদ রাগে বোম হয়ে বেডে বসে আছে, আর পাশে পুতুল এখনো হাঁ করে কাঁদছে রওশাদ এর লাল হয়ে যাওয়া হাতের দিকে তাকিয়ে। রওশাদ দেয়ালে ঘুষি মারার কারণে কিছুটা ছাল উঠে গিয়েছে হাতে। মিস বেগেনজা নিচে পড়ে থাকা কাঁচের জিনিসগুলো পরিষ্কার করছে। এর মধ্যে সেখানে সেজেল, জায়েদ এবং ক্যাসপারও চলে আসে। মূলত মিস বেগেনজাই কল করে এদেরকে ডেকে এনেছে। ঘরের এই অবস্থা দেখে তিনজনই একবার রওশাদের দিকে তাকিয়ে ঢোক গিলে নেয়। সবকিছু রওশাদে অনেক শৌখিনের জিনিস ছিল, এমনকি কাউকে হাত দিতেও দিত না। আর পুতুল সেগুলোই এক নিমেষে শেষ করে ফেলেছে। সেজেল, জায়েদ এবং ক্যাসপারকে ইশারা করে রওশাদের কাছে যাওয়ার জন্য, আর রওশাদের কাছে তারা যায় ভয়ে ভয়ে। রওশাদের কাছে গিয়ে ক্যাসপার মৃদুস্বরে ডেকে ওঠে, হেই ব্রো, কাল রাত কেমন কাটলো বইয়ের সাথে? রওশাদ এবার কটমট করে আগুন চোখে ক্যাসপারের দিকে তাকায়। তা দেখে ক্যাসপারের ভয়ে ঢোক গিলে নাক মুখ টান টান করে নেয়। জায়েদ রেগে ক্যাসপারের মাথায় টোকা দিয়ে বলে ওঠে, হাদারাম একটা, কখন কি বলতে হয় তাও ঠিক করে বুঝিস না? ক্যাসপার মাথা চুলকাতে চুলকাতে বলতেই যাবে, হোয়াট ইজ হাদারাম, কিন্তু তার আগেই পেছন থেকে সেজেল এসে তার মুখটা চেপে ধরে। ক্যাসপার হকচকিয়ে ওঠে, সেজেলের হাত সরানোর চেষ্টা করে। আর এদিকে সেজেল ক্যাসপারের মুখ চেপে জায়েদকে ইশারা করে রওশাদের সাথে কথা বলতে। আর জায়েদও ধীরে ধীরে রওশাদের কাছে গিয়ে রওশাদকে বুঝিয়ে সুঝিয়ে এখান থেকে নিয়ে যায়। সেজেল এবার ক্যাসপারকে ছেড়ে দেয়। ক্যাসপার ছাড়া পেতেই পিছু পিছু দৌড় লাগায় তাদের উদ্দেশ্যে। এদিকে পুতুল গুটিসুটি মেরে খাটের উপর ঠোঁট ফুলিয়ে বসে আছে। সেজেল গিয়ে পুতুলের পাশে বসে জিজ্ঞেস করে, কি হয়েছে কিউটি পাই, রওশাদ কি তোমায় মেরেছে? পুতুল মাথা নাড়িয়ে না জানায়। সেজেল বলে ওঠে, তাহলে তুমি কাঁদছো কেন? পুতুল সাথে সাথে হিচকি তুলে তুলে কান্না করতে করতে বলে ওঠে, পুতুল বর আমার উপর রাগ করেছে, রাগ করেই নিজেই নিজের হাতে ব্যথা দিয়েছে। কথাটা বলেই আরো জোরে কান্না বাড়িয়ে দেয়। সেজেল পুতুলের মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিয়ে বলে ওঠে, কেঁদো না কিউটি পাই, আমার কাছে একটা আইডিয়া আছে তোমার রওশাদ পুতুল বরের রাগ ভাঙানোর। সেজেলের কথায় পুতুল উত্তেজিত হয়ে যায় আর চোখের পানি মুছে অধিক আগ্রহে বলে ওঠে সেজেলকে, কি আইডিয়া, কি আইডিয়া আপু? সেজেল পুতুলের কানে কানে কিছু বলে ওঠে। পুতুল মন দিয়ে সেজেলের কথাগুলো শুনে জিজ্ঞেস করে, আপু এটা করলে সত্যিই পুতুল বরের রাগ কমবে? সেজেল বলে ওঠে খুশি হয়ে, অবশ্যই কমবে, 100% কমবে। অপরদিকে রওশাদ নিজের রাগ শান্ত করার জন্য ভারী ডাম্বেল দিয়ে ওয়েট ট্রেন্ডিং করেই যাচ্ছে বিরতিহীনভাবে। ঘামে ভিজে পুরো শরীর চিকচিক করছে। জায়েদ এবং ক্যাসপার দুজনের পাশে বসে রওশাদের কাণ্ড দেখছে, আর তারা কিছু বলার মতো সাহসই পাচ্ছে না রওশাদকে। ক্যাসপার ফিসফিস করে জায়েদের কানে কানে গিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা জায়েদ, হাঁদারাম মানে কি? আর এই রওশাদ কবে থামবে? আমার 45 নম্বর গার্লফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করছে। ক্যাসপারের ফিচফিচানি কথা শুনে জায়েদের অগ্নিচক্ষু নিয়ে ক্যাসপারের দিকে তাকায়। মন তো চাচ্ছে এক্ষুনি এই ক্যাসপারকে লাথি মেরে বের করে দেই, কিন্তু কোনো মতে নিজের রাগকে সংযত করে ফিসফিস করে ক্যাসপারকে বলে ওঠে জায়েদ, কেন খাইছো হালার পো? ক্যাসপার অবাক হয়ে জিজ্ঞেস করতে যাবে, হোয়াট ইজ কেনু? তার আগেই জায়েদ অগ্নিচক্ষু নিয়ে শক্তভাবে বলে ওঠে, আর একটা কথা বলে দেখ তুই, তাহলে এই উষ্টা দিয়ে তোর 50 নম্বর গার্লফ্রেন্ডের নাম ভুলিয়ে দেব। জায়েদের কথায় ক্যাসপার বেশ ভয় পেয়ে চুপ হয়ে যায়। তুষার আচ্ছন্ন পুরো পরিবেশ, শহরে বুক চিরে গিয়েছে একটি রাস্তা, দুপাশে হাঁটার জন্য ফুটপাত।
পুতুলের পরনে একটি পিঙ্ক কালারের কটন জ্যাকেট আর তার সাথে মাথায় একটি কানের টুপি। এরকম অবস্থায় পুতুলকে একদম কিউট বাচ্চাদের মতো লাগছে। সেজেল পুতুলের হাত ধরে হেঁটে চলেছে ফুটপাতের রাস্তা দিয়ে। বেশ কিছুক্ষণ হাঁটার পর জিমের সামনে থামে। পুতুল তো অবাক হয়ে তাকিয়ে থাকে জিমটাকে। পুরো জিমটা কাঁচের থাই গ্লাস দিয়ে ঘেরা। বাদ থেকে ভেতরে কিছু দেখা না গেলেও ভেতর থেকে স্পষ্ট দেখা যায়। পুতুল সেজেলকে জিজ্ঞেস করে, আপু, এখানেই কি আমার পুতুল বর আছে? সেজেলও প্রতি উত্তরে বলে ওঠে, হ্যাঁ, এখানেই আছে। আর মনে আছে তো আমি কি শিখিয়ে দিয়েছি?